হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা সবাই, কেমন আছো? এই মানুষজন কোথায়? মানুষজন কোথায়? দ্রুত চলে আসো। সবাই দ্রুত চলে আসো। কেমন আছো সবাই, বলো। কেমন আছো সবাই? ওয়ালাইকুম আসসালাম মিথিলা, নাজমুল, বুশরাত জাহান। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি আমি, তোমরা সবাই কেমন আছো বলো। আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? ওকে, সবাই দ্রুত চলে আসো। সবাই দ্রুত চলে আসো, আমরা আমাদের আজকে ক্লাস খুব শীঘ্রই শুরু করে দিব। সাউন্ড নাই, এই সাউন্ড নাই কেন? এই এখন শুনতে পাচ্ছ? ওয়েব অ্যাপে, ওয়েব অ্যাপে এখন শুনতে পাচ্ছ? ওকে, তো ঠিক আছে, চলো আমরা আমাদের আজকে ক্লাস শুরু করি। আজকে হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের প্রথম ক্লাস। খুবই সুন্দর একটা চ্যাপ্টার, তাই না? গণিতের সবচাইতে সুন্দর চ্যাপ্টার ইন্টিগ্রেশন। যাদের আগে থেকে একটু বেসিক পড়া আছে, মানে একাডেমিক টাইপটা যাদের পড়া আছে টাইপগুলা, তোমাদের বুঝতে খুবই ভালো লাগবে ইন্টিগ্রেশন অধ্যায়টা পড়তে। আর এরকম কেউ যদি থাকো যে ইন্টিগ্রেশন আগে কখনোই পড়ো নাই, এইবারই প্রথম, তাহলে তোমাদেরকে আগে কি করতে হবে? আমার ইউটিউব চ্যানেল থেকে ইন্টিগ্রেশনের বেসিক প্লেলিস্টটা কমপ্লিট করে আসতে হবে, অথবা অন্যরকম পাঠশালা চ্যানেল থেকে আশিকুজ্জামান রাসেল ভাইয়ের প্লেলিস্টটা কমপ্লিট করে আসতে হবে। যে কোনো একটা কমপ্লিট করে আসতে হবে যদি আগে থেকে কিছুই পড়া না থাকে। তো আশা করতেছি এই ক্লাসটা লাইভে যারা করতে আসছো, একাডেমিকে মোটামুটি ইন্টিগ্রেশন সম্পর্কে আইডিয়া আছে। হ্যাঁ, আশা করব যারা লাইভে করতেছো এরকম কেউ নাই যে আগে কখনোই পড়ো নাই। যদি এরকম কেউ থেকে থাকো তাইলে কিন্তু বুঝতে একটু প্রবলেম হয়েই যাবে। হ্যাঁ, ভালো আছি দীপ্র, তুমি কেমন আছো? ওকে, চলো শুরু করি। চলো শুরু করি। আচ্ছা, আর 1 মিনিট ওয়েট করি, আর 1 মিনিট ওয়েট করি। মানুষজনের উপস্থিতি তো আজকে অনেক কম। আর 1 মিনিট ওয়েট করে তারপর শুরু করি। আর 1 মিনিট ওয়েট করে তারপর শুরু করি। একদম আজাইরা একটা অধ্যায়। আজাইরা না, খুবই ভালো অধ্যায়। তুমি ওকে, মানে ওর মন বুঝতেই পারো নাই, এই জন্য আজাইরা মনে হচ্ছে। যারা ইন্টিগ্রেশনের মন বুঝতে পারো নাই, তোমাদের কাছে মনে হবে ইন্টিগ্রেশন আজাইরা। কিন্তু তুমি যদি একবার তার মনের কথাটা বুঝতে পারতা, তার মনের ভাষাটা তুমি যদি বোঝার চেষ্টা করতা, তাহলে কখনোই তোমার কাছে আজাইরা লাগতো না। দাদা, আপনার মুখ থেকে নাম শোনার অপেক্ষায় থাকি। মোহাম্মদ ইকবাল হোসেন, এই যে বলে ফেলছি। ওকে, আজকে রিমাইন্ডার দেননি, আমি ঘুমাইতেছিলাম। আজকে রিমাইন্ডার পোস্ট দেই নাই। আমি সকালে ঘুম থেকে উঠে বাইরে গেছি, এসে আবার ঘুমাইছি। এই মাত্র 2:45-এ উঠছি। তো ভাবলাম যে আর রিমাইন্ডার পোস্ট দিয়ে কি হবে, যারা জানার তো অলরেডি জানেই। আমি সকালবেলা বাইরে গিয়ে বাসায় আইসা ঘুম দিছি, 2:45-এ উঠছি। এই জন্য ভাবলাম যে এখন আর রিমাইন্ডার পোস্ট দিয়ে লাভ কি, ক্লাসের আর বাকি 10 মিনিট। তো ভাবলাম যে ডিরেক্ট চলে যাই ক্লাসে। ওকে, ঠিক আছে, চলো শুরু করি। চলো শুরু করি। এখন প্রথমে খেয়াল করে দেখো, ইন্টিগ্রেশন কি ভাইয়া? ইন্টিগ্রেশন হচ্ছে রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। ইন্টিগ্রেশন হচ্ছে অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া। অন্তরীকরণ পড়া থাকতে হবে। প্রথম কথা আমি বলতেছি, ইন্টিগ্রেশন পারার জন্য অবশ্যই অন্তরীকরণ পড়া থাকতে হবে। অন্তরীকরণ তোমার যদি পড়া না থাকে তাহলে তুমি ইন্টিগ্রেশন পারবা না। কারণ হচ্ছে ইন্টিগ্রেশন হচ্ছে অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া। এখন তুমি যদি অন্তরীকরণই না পারো, তাইলে ইন্টিগ্রেশন কেমনে পারবা? সেটার বিপরীত প্রক্রিয়া তো তুমি বুঝবা না। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো ভাইয়া, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে হয় কি হয়? 2x। দেখো, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে হয় 2x। তাইলে ইন্টিগ্রেশন যেহেতু অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া, তাহলে আমার সাথে বলো, আমি তোমরা একমত কিনা যে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে যেহেতু 2x হয়, তাহলে অবশ্যই 2x কে ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার হবে। বলো তোমরা আমার সাথে একমত কিনা? ভাইয়া, যেহেতু ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের রিভার্স প্রসেস, মানে বিপরীত প্রসেস, তাহলে অবশ্যই এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করে তুমি যা পাবা, সেটাকে ইন্টিগ্রেশন করে আবার এক্স স্কোয়ার পাবা।
কথা সত্য, যেহেতু উল্টা প্রসেস। এখন আমাকে আবার বলো, এক্স স্কোয়ার প্লাস 3 এটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় 2x। তাহলে এখন আমি আবার এটাও বলতে পারি, তাহলে 2x কে ইন্টিগ্রেশন করলে হবে এক্স স্কোয়ার প্লাস 3। কথা সত্য নাকি মিথ্যা বলো? এখানে আমি দেখতেই পাচ্ছি এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে হয় 2x, তাইলে 2x কে ইন্টিগ্রেশন করলে হবে এক্স স্কোয়ার। আবার খেয়াল করে দেখো, এক্স স্কোয়ার প্লাস 3 এটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় 2x, তাইলে অবশ্যই 2x কে ইন্টিগ্রেশন করলে হবে এক্স স্কোয়ার প্লাস 3। আবার এক্স স্কোয়ার প্লাস 5 এটাকেও ডিফারেন্সিয়েশন করলে হয় 2x, তাহলে আমি আবার বলতে পারি 2x কে ইন্টিগ্রেশন করলে হবে এক্স স্কোয়ার প্লাস 5। ভাই জিনিসটা কেমন হয়ে গেল না? এখানে 2x এটাকে ইন্টিগ্রেশন করলে হয় এক্স স্কোয়ার, এখানে হয় এক্স স্কোয়ার প্লাস 3, এখানে হয় এক্স স্কোয়ার প্লাস 5। এটা কেন হচ্ছে? কারণ হচ্ছে, তোমরা কি জানো যে কোনো ধ্রুবকের অন্তরজ 0? তুমি যখন এক্স স্কোয়ার প্লাস 3 কে অন্তরীকরণ করবা, এখানে 3 কে অন্তরীকরণ করলে হবে 0, 5 কে অন্তরীকরণ করলে হবে 0। কাজে এখানে যদি এরকম থাকতো ddx অফ, মনে করো এক্স স্কোয়ার প্লাস যে কোনো ধ্রুবক, আমরা ছোট হাতের c, এখানে যদি মনে করো এখানে কিছু নাই, মানে 0, এখানে 3, এখানে 5, এখানে যদি এক্স স্কোয়ার প্লাস সাথে যে কোনো ধ্রুবক থাকতো, সেটাকে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু 2xই হইতো। তাহলে আমি আবার বলতে পারি যে 2x কে ইন্টিগ্রেশন করলে কি হবে এক্স স্কোয়ার প্লাস c। কথা সত্য কিনা বলো? এই যে আমরা প্লাস c যোগ করি, এইটাকে বলে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এই c কে বলে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। আমরা যখনই কোনো অনির্দিষ্ট যোগজ বাইর করব, অর্থাৎ লিমিট দেওয়া নাই, এইরকম যে কোনো ইন্টিগ্রেশন আমরা যখন করব, সাথে আমরা এই প্লাস সি এটা যোগ করে দেব। কেন এই কাজটা কেন করতে হয়? কারণ যখন তুমি কোনো একটা ফাংশনকে অন্তরীকরণ করো, সেখানে যদি কোনো ধ্রুবক থাকে, সেটাকে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু 0 হয়ে যায়। তো এখানে কোনো ধ্রুবক ছিল না কি ছিল না আমি তো জানি না। তুমি যখন অন্তরীকরণ করে 2x পাইছো, তো এখানে এক্স স্কোয়ারের সাথে কোনো ধ্রুবক থাকতেও পারে, নাও থাকতে পারে। এই যে এখানে নাই, আবার এখানে আছে, এখানে আছে, এখানে আছে। তো যদি কোনো ধ্রুবক থাকতো, সেটাকে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়ে যাইতো। তো আমরা তো জানি না সেখানে কোনো ধ্রুবক ছিল নাকি ছিল না, এই জন্য আমরা একটা প্লাস সি এখানে যোগ করে দিই। বলো বুঝছো কিনা? যখনই তুমি কোনো অনির্দিষ্ট যোগজ করবা, অনির্দিষ্ট যোগজ মানে কি? মানে লিমিট দেওয়া নাই। এই যে দেখো, ইন্টিগ্রেশন দুই প্রকার, একটা হচ্ছে নির্দিষ্ট, একটা হচ্ছে অনির্দিষ্ট। যখন তোমাকে এইভাবে দিবে, মনে করো ইন্টিগ্রেশন অফ এফ এক্স ডিএক্স, এটা হচ্ছে অনির্দিষ্ট যোগজ, কোনো লিমিট দেওয়া নাই। আর যখন লিমিট মনে করো এ থেকে বি এরকম দেওয়া থাকবে, এটা হচ্ছে নির্দিষ্ট যোগজ। এটা হচ্ছে অনির্দিষ্ট, অনির্দিষ্ট যোগজ, অনির্দিষ্ট যোগজ বা ইনডিফিনিট ইন্টিগ্রাল। আর এটা হচ্ছে নির্দিষ্ট যোগজ, নির্দিষ্ট যোগজ। বুঝছো? তো ইন্টিগ্রেশন এই দুইটা টাইপ, একটাতে লিমিট ছাড়া আর একটাতে লিমিট সহ। যখন লিমিট থাকবে না, তখন অবশ্যই কোনো একটা ইন্টিগ্রেশন করার পরে এই প্লাস সি অবশ্যই যোগ করে দিতে হবে। কেন করতে হবে? কারণ আমরা ডিফারেন্সিয়েশন যে ফাংশনটাকে করছিলাম, সেখানে কোনো ধ্রুবক যোগ আকারে ছিল কি ছিল না সেটা তো আমরা জানি না। এই জন্য আমরা এই প্লাস সি যোগ করে দিব। হইতে পারে সি এর মান 0, হইতে পারে 2 3 4 -2 -3 -4, যে কোনো কিছু হইতে পারে, আমরা সেটা জানি না। ঠিক আছে, চলো এরপরে এখন ইন্টিগ্রেশনে ডিফারেন্সিয়েশনের সাথে একটা বেসিক পার্থক্য আছে। মনে আছে আমরা যখন ডিফারেন্সিয়েশন শিখছিলাম, সেখানে কি করছিলাম? যে কোনো ফাংশনকে মনে মনে এক্স ধরে সূত্র বসায় দেওয়া যাইতো, এবং যেটাকে তুমি মনে মনে এক্স ধরে সূত্র বসাইতা, সেটাকে ডিফারেন্সিয়েশন করে গুণ করে দিতে হইতো। মনে আছে কার কার বলো? ডিফারেন্সিয়েশন করার সময় তুমি ইচ্ছা মতো যে কোনো ফাংশনকে মনে মনে এক্স ধরে সূত্র বসায় দিতে পারো, এবং সেটাকে পরে ডিফারেন্সিয়েশন করে গুণ করে দিলেই ঘটনা শেষ। কিন্তু ইন্টিগ্রেশনে লিখো, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে শুধুমাত্র শুধুমাত্র লিনিয়ার ফাংশন, লিনিয়ার ফাংশন মানে সরল রৈখিক ফাংশন, লিনিয়ার ফাংশনকে, শুধুমাত্র লিনিয়ার ফাংশনকে মনে মনে এক্স ধরে, মানে চলক ধরে আর কি, মনে মনে চলক ধরে এক্স ধরে, মনে মনে এক্স ধরে সূত্র প্রয়োগ করা যাবে।
অন্য কোনো ফাংশনের ক্ষেত্রে যাবে না। ভাইয়া লিনিয়ার ফাংশন দেখতে কেমন? লিনিয়ার ফাংশন দেখতে হচ্ছে এই রকম, এ এক্স প্লাস বি, এ এক্স প্লাস বি, এইটা হচ্ছে লিনিয়ার ফাংশনের ফরম্যাট। এইটা হচ্ছে লিনিয়ার ফাংশনের ফরম্যাট। এইটা হচ্ছে লিনিয়ার ফাংশনের ফরম্যাট, অর্থাৎ এক্স এর উপরে বা চলকের উপরে পাওয়ার থাকবে 1 এবং সামনে কোনো ধ্রুবক গুণ আকারে থাকতে পারবে কিংবা যোগ বিয়োগ আকারে থাকতে পারবে। বুঝতেছো ঘটনা? এ এক্স প্লাস বি, এ এক্স প্লাস বি, সামনে কোনো ধ্রুবক গুণ আকারে থাকতে পারবে, আবার আরেকটা ধ্রুবক যোগ বিয়োগ আকারে থাকতে পারবে। যেই রকম এই যে 2x প্লাস 3, এটা একটা লিনিয়ার ফাংশন, চলকের উপরে পাওয়ার 1, সামনে ধ্রুবক যোগ আকারে কিংবা গুণ আকারে কিংবা ভাগ আকারে থাকতে পারবে, কোনো সমস্যা নেই। মনে করো এরকম 1/5x মাইনাস 3, এটাও একটা লিনিয়ার ফাংশন, এক্স এর পাওয়ার 1, সামনে একটা ধ্রুবক থাকতে পারবে, একটা ধ্রুবক যোগ বিয়োগ আকারে থাকতে পারবে। এরা কেমন ফাংশন? এরা হচ্ছে লিনিয়ার ফাংশন। তো এই যে এটাকে বলে লিনিয়ার ফাংশন। এইটাকে তুমি মনে মনে জেড এক্স ধরে, মনে মনে এক্স ধরে সূত্র বসাইতে পারবা, কোনো অসুবিধা নাই। মনে মনে এক্স ধরে সূত্র বসাইতে পারবা, কোনো সমস্যা নাই। যেমন এটাকে তুমি মনে মনে এক্স ধরো, এই cos x এর ইন্টিগ্রাল সূত্র কি? এটাকে তুমি মনে মনে এক্স ধরো, cos x, তুমি এটাকে মনে মনে এক্স ধরো, cos x এর ইন্টিগ্রাল হচ্ছে sin x, sin ax প্লাস বি। কিন্তু এটা তো এক্স না, এটাকে যে তুমি মনে মনে এক্স ধরে সূত্র বসায় দিছো, এটা তো এক্স না। এখন কি করতে হবে? এটাকে ডিফারেন্সিয়েশন করে ভাগ করতে হবে। ডিফারেন্সিয়েশন করে কি করতে হবে? ভাগ। এইটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় এ, এ দিয়ে ভাগ করতে হবে। বলো বুঝছো কিনা? প্লাস সি, এ দিয়ে কি করতে হবে? এ দিয়ে ভাগ করতে হবে। বলো বুঝছো কিনা? এ দিয়ে ভাগ করতে হবে। আমি আবার বলতেছি, এ এক্স প্লাস বি, এটা হচ্ছে লিনিয়ার ফাংশন। এই যে এরকম ফাংশন যদি থাকে 2x প্লাস 3 কিংবা মনে করো যে 1/5x মাইনাস 7, এইরকম ফাংশন, এরা হচ্ছে লিনিয়ার ফাংশন। এদেরকে তুমি মনে মনে এক্স ধরে সূত্র বসাইতে পারো। এখন খেয়াল করে দেখো, এই যে এটাকে তুমি মনে মনে এক্স ধরো, cos x এর ইন্টিগ্রাল কি? sin x। cos x এর ইন্টিগ্রালের সূত্রগুলো হচ্ছে, সূত্র কি? তোমরা সূত্রগুলো জানো তো? আচ্ছা সূত্রগুলো একটু পরেই দেখাচ্ছি। cos x এর ইন্টিগ্রালের সূত্র হচ্ছে sin x, কিন্তু এটা তো x না। মনে আছে তুমি যখন ডিফারেন্সিয়েশনে কাউকে মনে মনে এক্স ধরতা, সেটাকে ডিফারেন্সিয়েশন করে গুণ করতে হইতো। আর ইন্টিগ্রেশনে কি করতে হবে? ইন্টিগ্রেশনে সেটাকে ডিফারেন্সিয়েশন করে ভাগ করতে হবে। মনে মনে থাকবে? তুমি যেইটাকে মনে মনে এক্স ধরবা, সেটাকে ডিফারেন্সিয়েশন করে অন্তরীকরণের বেলায় গুণ করতে হয়, আর ইন্টিগ্রেশনের বেলায় ভাগ করতে হয়। তো এইটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে হবে এ, এ দিয়ে ভাগ। বুঝতে পেরেছো? যেমন একটা উদাহরণ দেখাই। মনে করো তোমাকে বললো 7x মাইনাস 3, 7x মাইনাস 3 টু দি পাওয়ার 5 dx, টু দি পাওয়ার 5 dx। তো এটা কি লিনিয়ার ফাংশন না? দেখো এটা একটা লিনিয়ার ফাংশন। মানে কি? x এর পাওয়ার 1, সামনে ধ্রুবক গুণ আকারে আছে, একটা ধ্রুবক বিয়োগ আকারে আছে। তাহলে তুমি এটাকে মনে মনে এক্স ধরো, এটাকে মনে মনে এক্স ধরো। x টু দি পাওয়ার n, সূত্র কি? ইন্টিগ্রেশনের সূত্র কি? x টু দি পাওয়ার n এর সূত্র হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1। মনে আছে? x এর জায়গায় বসবে এইটা, x এর জায়গায় বসবে এইটা, x টু দি পাওয়ার n প্লাস 1, পাশা রেখে 6, নিচে 6। কিন্তু এটা তো x না, এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে 7, 7 দিয়ে করতে হবে ভাগ। বলো বুঝছো কিনা? এই যে দেখো, এইটাকে মনে মনে এক্স ধরো, এটা একটা লিনিয়ার ফাংশন, এটা একটা লিনিয়ার ফাংশন। এই যে এইরকম ফাংশনকে বলে লিনিয়ার ফাংশন। চলকের পাওয়ার 1, সামনে একটা ধ্রুবক গুণ আকারে থাকবে, সাথে একটা যোগ ধ্রুবক যোগ কিংবা বিয়োগ আকারে থাকতে পারে। তো এটাকে মনে মনে এক্স ধরছি, এক্স টু দি পাওয়ার n। ইন্টিগ্রেশনের সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার n প্লাস 1, পাশা রেখে 6, নিচে n প্লাস 1, পাশা রেখে 6। আর এটার অন্তরজ হচ্ছে 7, 7 দিয়ে ভাগ, 6 সাথে 42 হবে, 6 সাথে 42 হবে। বুঝছো? এই সূত্রগুলো অনেকের মনে আছে নাকি সূত্র ভুলে গেছো? আমি আবার দেখাই দিই সূত্রগুলো। ওয়েট, সূত্রগুলো আমি এখানে লিখেই রাখছি, সূত্রগুলো আমি এখানে লিখে রাখছি। ওয়েট, টেনশন নাই। আগে বলো এটা বুঝছো কিনা, যে ইন্টিগ্রেশনে তুমি শুধুমাত্র লিনিয়ার ফাংশনকে মনে মনে এক্স ধরে সূত্র বসাইতে পারবা, অন্য কোনো ফাংশনকে ইউজ ধরতে পারবা না। যেমন আমাকে বলো, মনে করো ইন্টিগ্রেশন হবে এইটা, মনে করো ইন্টিগ্রেশন অফ সাইন লন এক্স ডিএক্স। তুমি কি মনে মনে এটাকে এক্স ধরে সূত্র বসাইতে পারবা? বলো। ডিফারেন্সিয়েশনের বেলায় কিন্তু আমরা যে কোনো ফাংশনকে মনে মনে এক্স ধরে সূত্র বসাই দেই, কিন্তু ইন্টিগ্রেশনের বেলায় শুধু এই ফরম্যাট, এক্স এর পাওয়ার 1, সামনে একটা ধ্রুবক গুণ আকারে থাকবে,
কিংবা ধ্রুবক যোগ বিয়োগ আকারে থাকতে পারে। তো এখানে কিন্তু লন এক্স কে মনে মনে এক্স ধরে সূত্র বসানো যাবে না, কারণ এটা লিনিয়ার ফাংশন না। যেমন মনে করো যে সাইন কজ এক্স, এরকম ইন্টিগ্রেশন অফ সাইন কজ এক্স ধরো ডিএক্স, তুমি কিন্তু কজ এক্স কে মনে মনে এক্স ধরে সূত্র বসাইতে পারবা না, কারণ এখানে ইন্টিগ্রেশন করবো এক্স এর সাপেক্ষে। এটাকে মনে মনে এক্স ধরা যাবে না, কারণ এটা এই যে এই ফরম্যাটের ফাংশন নয়, এটা লিনিয়ার ফাংশন নয়। সাইন কজ লন এগুলা সরল রৈখিক ফাংশন নয়। লিনিয়ার ফাংশন মানে রৈখিক ফাংশন। সরল রেখা পড়ে আসছো, চলকের পাওয়ার 1 হইতে হয়, এরকম 2x + 3 4x + 7 এরকম কিছু একটা। এই সাইন এক্স, লন এক্স, কট এক্স, টেন এক্স এগুলা সরল রৈখিক ফাংশন নয়, এই জন্য এদেরকে মনে মনে এক্স ধরে সূত্র বসানো যাবে না। ঠিক আছে কথা? ওকে ফাইন। এখন চলো আমরা সূত্রগুলো আগে দেখে আসি। এই সূত্রগুলা মনে আছে সবার? এগুলো কিন্তু লাগবে, সবাই রিভিশন দেও। ইন্টিগ্রেশন অফ dx = x + c। আমরা যত সূত্র শিখবো ইনডিফিনিট ইন্টিগ্রাল, অর্থাৎ লিমিট দেওয়া নাই, সবগুলা লাস্টে c যোগ করতে হবে, সবগুলা শেষে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c যোগ করে দিব, রাইট? এই সূত্রগুলা সবাই দেখে আসছো? সূত্রগুলা ইন্টিগ্রেশন অফ dx মানে x + c, ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx সমান x টু দি পাওয়ার n + 1 ডিভাইডেড বাই n + 1 + c, ইন্টিগ্রেশন অফ 1/x dx সমান ln x। লনের পরে যা থাকে সেটা অলওয়েজ মডুলাসের মধ্যে দিই, কারণ কি লনের পরে কখনো নেগেটিভ কিছু হয় না, এই জন্য আমরা এখানে কি দিব? মডুলাস দিব। না দিলেও চলে, ফার্স্ট ব্র্যাকেট দিলেও হয়, মডুলাস দিলেও হয়। 1/√x সূত্র হচ্ছে 2√x e টু দি পাওয়ার mx 1/m e টু দি পাওয়ার mx। আচ্ছা লিখো, এই সূত্রগুলো লিখে রাখো, সূত্রগুলো লিখেই ফেলো, আর নয়তো ক্লাস শেষে লেকচার শীট তো দিয়েই দিব, ওখান থেকে দেখেও লিখতে পারো। ক্লাস শেষে লেকচার শীট দিয়ে দিব, ওখান থেকে দেখেও লিখতে পারো, তোমার যেটা খুশি সূত্রগুলো লিখতেও পারো, অথবা পরে নিজেও লেকচার শীট দেখে লিখে দিতে পারো। এরপরে ইন্টিগ্রেশন অফ cos x dx মানে sin x, cos x এর ইন্টিগ্রাল sin x, sin x এর ইন্টিগ্রাল মাইনাস cos x। অন্তরীকরণের উল্টা, অন্তরীকরণে কিন্তু sin x কে অন্তরীকরণ করলে প্লাস cos x হইতো, আর cos x এর অন্তরজ মাইনাস sin x হইতো। তো এখানে কি হবে? cos x কে করলে প্লাস sin x, আর sin x কে ইন্টিগ্রাল করলে মাইনাস cos x। sec স্কয়ার x এর ইন্টিগ্রাল tan x, cosec স্কয়ার x এর ইন্টিগ্রাল মাইনাস cot x, sec x tan x এর ইন্টিগ্রাল sec x, cosec x cot x এর ইন্টিগ্রাল মাইনাস cosec x। তো সূত্রগুলো এখন একটু রিভিউ করো, সূত্রগুলো খালি একবার দেখো, পরে ক্লাস শেষে তুমি যখন নোট করবা তখন এই সূত্রগুলো একটা পেজে লিখে রাখো, আমি তাও একটু সময় দিচ্ছি, কেউ যদি লিখতে চাও এখনই লিখে ফেলতে পারো। এই সূত্রগুলো কিন্তু খুবই কাজে লাগবে। ইন্টিগ্রেশন অফ tan x dx অনেক সময় কিন্তু ডিরেক্ট সূত্রগুলো এমসিকিউতে চলে আসে, পরীক্ষার হলে গিয়ে দেখবা ডিরেক্ট সূত্র এমসিকিউতে দিয়ে দিচ্ছে। ইন্টিগ্রেশন অফ tan x ln sec x, ইন্টিগ্রাল অফ cot x ln sin x, ইন্টিগ্রাল অফ sec x ln sec x + tan x। একটা শিখলেই হবে, এইটা দুইটার মধ্যে একটা শিখলেই হবে, অসুবিধা নেই। ইন্টিগ্রেশন অফ sec x ln, অথবা দুইটাই মুখস্থ করে রাখো, এমসিকিউতে যদি দিয়ে দেয়, এমসিকিউতে তো দিয়ে দিতে পারে, কোনটা এমসিকিউতে থাকবে বলা যায় না। ইন্টিগ্রাল অফ sec x ln sec x + tan x ln tan π/2 π/4 + x/2, ইন্টিগ্রাল অফ cosec x ln cosec x - cot x ln tan x/2। তারপরে এই তিনটা সূত্র খুবই ইম্পর্টেন্ট, অনেক বেশি আসে, এই তিনটা সূত্র অনেক বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেক বেশি আসে, সবগুলাই ইম্পর্টেন্ট। সূত্র কোনোটাই কম ইম্পর্টেন্ট নয়, কিন্তু এই তিনটা বেশি ইম্পর্টেন্ট, এই তিনটা পরীক্ষায় অনেক বেশি কাজে লাগে। ইন্টিগ্রেশন অফ dx বাই s স্কয়ার প্লাস x স্কয়ার 1/a tan ইনভার্স x/a, dx বাই s স্কয়ার মাইনাস x স্কয়ার 1/2a ln a প্লাস x ডিভাইড বাই a মাইনাস x। উপরে হবে a প্লাস x, নিচে হবে a মাইনাস x। আর যদি x স্কয়ার মাইনাস a স্কয়ার হয়, অর্থাৎ চলকটা আগে থাকে, তখন উপরে x মাইনাসে নিচে x প্লাসে। এই দুইটা সূত্র উল্টা পাল্টা করা যাবে না। যখন ধ্রুবক আগে চলক পরে a স্কয়ার মাইনাস x স্কয়ার, তখন উপরে a প্লাস x নিচে a মাইনাস x। আর যখন চলক আগে ধ্রুবক পরে, অর্থাৎ x স্কয়ার মাইনাস a স্কয়ার, তখন সূত্র ln x মাইনাস a ডিভাইড বাই x প্লাস a। 5-6 নাম্বারটা একটু বলেন, 5-6, এই যে 5-6, এই যে e টু দি পাওয়ার mx
এ টু দি পাওয়ার এম এক্স তো এক্স নয়, এটাকে ডিফারেন্সিয়েশন করলে এম দিয়ে ভাগ, এ টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই লন এ, ইন্টিগ্রাল অফ এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই লন এ। ওকে ফাইন। তারপরে এই যে সূত্রগুলা, এই সূত্রগুলাও ইম্পর্টেন্ট, বাট এগুলার মধ্যে থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইটা এবং এইটা, সবগুলাই কাজে লাগবে। কখন কোনটা কাজে লাগে যায় বলা তো যায় না, কখন কোনটা পরীক্ষায় দিয়ে দেয় বলা যায় না। যে আমি তোমাদেরকে বলবো অন্তত 25টা সূত্র সবাই মুখস্থ রাখো, বাট এখানে যদি সবগুলা মুখস্থ রাখতে না পারো তাহলে নিচের দুইটা না পড়লেও সমস্যা নেই, নিচের দুইটা খুব বেশি একটা আসে না, অন্তত এই 4টা শিখো। নিচের দুইটা যদি মনে রাখতে না পারো বাদ, নিচের দুইটা পরীক্ষায় তেমন একটা আসে না। এই 20, 21, 22, 23 এই 4টা শিখতে হবে, এই 4টা শিখতে হবে। এমসিকিউতে ডিরেক্ট সূত্রও পরীক্ষায় চলে আসে এবং এই সূত্রগুলো মনে রাখা কিন্তু সোজা। রুট ওভারের মধ্যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকলে সাইন ইনভার্স এক্স বাই এ, রুট ওভারের মধ্যে যদি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকে তখন লন এক্স প্লাস এখানে যেটা আছে এটাই বসে যাবে, লন এক্স প্লাস এখানে রুটের মধ্যে যেটা আছে সেটাই বসে যাবে। এটাও সেম সূত্র, যদি রুট ওভারের মধ্যে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার থাকে লন এক্স প্লাস এখানে যেটা আছে সেটাই বসে যাবে। আর রুট ওভারের মধ্যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হইলে এক্স বাই টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স বাই। এই 4টা সূত্র মনে রাখতে হবে, এই 4টা সূত্র মনে রাখতে হবে। তো সূত্রগুলা কি মনে থাকবে বলো, সূত্রগুলা কি মনে থাকবে কিনা বলো? সূত্র যেইগুলা দেখাইলাম এগুলা কি মনে থাকবে নাকি থাকবে না? সূত্র যেইগুলা দেখাইলাম এগুলা কিন্তু মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় যে কোনো একটা চলে আসতে পারে এমসিকিউতে। এই সূত্রগুলার মধ্যে মনে করো যে কোনো একটা পরীক্ষায় দিয়ে দিবে, যে কোনো একটা পরীক্ষায় এমসিকিউতে দিয়ে দিবে, তখন তুমি তো মনে করো যে সূত্র যদি না জানো তাহলে তখন পারবা না, তাইলে তখন পারবা না। এই জন্যে সূত্র অবশ্যই ভালো মতো শিখতে হবে। ওকে ফাইন। এখন একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এই যে আমরা সূত্রগুলা শিখছি সবগুলোতে আমরা ইন্টিগ্রেশনটা কার সাপেক্ষে নিছি? এক্স এর সাপেক্ষে না? ইন্টিগ্রেশন অফ ডিএক্স এটা মানে কি? এই ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে কি? ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে হচ্ছে সামনে মনে মনে 1 গুণ আকারে আছে, কিছু নাই মানে 1 আছে, 1 কে ইন্টিগ্রেশন করতে হবে কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। অ্যান্সারটা কি হয়? এক্স প্লাস সি। তাহলে এখানে যদি ডিএক্স না থেকে মনে করো ডিজেড থাকতো তাহলে এটা কি হইতো? জেড প্লাস সি না? দেখো আমরা কিন্তু এখানে চলক এক্স কে নিচ্ছি, এক্স কে চলক ধরতেছি, বাট চলক তো তুমি যাকে খুশি তাকেই ধরতে পারো। সূত্রগুলো তো সবার জন্যই সেম, সূত্রগুলো তো ইউনিক, সবার জন্যই প্রযোজ্য। চলক যদি এখানে এক্স হয় উত্তর হবে এক্স প্লাস সি, চলক যদি জেড হয় উত্তর হবে জেড প্লাস সি, চলক যদি কলা গাছ হয় ডি কলা গাছ, উত্তর কি হবে? কলা গাছ প্লাস সি। কথা সত্য নাকি মিথ্যা বলো? উত্তর হবে কলা গাছ প্লাস সি। কথা সত্য, এইখানে চলক যা থাকবে তাই হবে উত্তর। এখন আমাকে আরেকটা জিনিস বলো, মনে করো এখানে যদি এরকম থাকে, কি বলা যায়, এই যে মনে করো চলক হিসেবে নিলাম, এটা দিয়ে দেখাই, মনে করো চলক হিসেবে নিলাম ডি সাইন এক্স, ডি সাইন এক্স হইতে পারে না? তখন কি হবে? সাইন এক্স প্লাস সি। আমি লিখতে পারি কিনা বলো? আমি কি কোনো অন্যায় করতেছি? যদি এখানে হয় ডি কজ এক্স তাহলে উত্তর কি হবে? কজ এক্স প্লাস সি। মানে এইখানে চলক হিসেবে এই সূত্রটার মধ্যে চলক হিসেবে যা থাকবে শুধু ডিএক্স যদি হয় তাহলে এখানে চলক যা থাকবে সেটাই অ্যান্সার। দেখো আমি আবার উপরে লিখে দিই, এটা ছিল ডিএক্স, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ইকুয়ালস টু যদি এক্স প্লাস সি হয় তাহলে ডি সাইন এক্স মানে সাইন এক্স প্লাস সি, ডি কজ এক্স মানে কজ এক্স প্লাস সি। কথা সত্য। আচ্ছা আরেকটা সূত্র দেখাই, মনে করো এইটা এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, চলক হিসেবে এখানে আছে এক্স, ইন্টিগ্রেশন করতেও আসি কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। এখন আমাকে বলো তাহলে যদি আমি এটা এইভাবে লিখি, মনে করো সাইন স্কয়ার এক্স ডি সাইন এক্স, এই যে এবার কি হবে বলো? এখানে চলক ছিল এক্স টু দি পাওয়ার এন, অথবা আমি দাঁড়াও এখানে এক্স টু দি পাওয়ার এন লিখি, সাইন টু দি পাওয়ার এন লিখি, স্কয়ার না লিখে সাইন টু দি পাওয়ার এন লিখি। এই যে সাইন টু দি পাওয়ার এন এক্স, সাইন টু দি পাওয়ার এন এক্স, এইখানে চলক হিসেবে ছিল এক্স, এক্স টু দি পাওয়ার এন, ইন্টিগ্রেশন করতেছিলাম এক্স এর সাপেক্ষে।
উত্তর হয়েছিল এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, নিচে এন প্লাস ওয়ান, পাওয়ার এক বেড়ে গেছিল। তাহলে এটা কি হবে? এখানে আমি ইন্টিগ্রেশন করতেছি সাইন এক্স এর সাপেক্ষে, এখানে আমি চলক হিসেবে নিচেই সাইন এক্স কে, আর এখানে আছে চলকের উপরে পাওয়ার এন। তাহলে সূত্র কি হবে? এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এখানে হবে সাইন টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এক্স ডিভাইড বাই এন প্লাস ওয়ান। বলো বুঝছো কিনা? মানে এইখানে চলক কে আছে ম্যাটার না, সূত্রগুলা সবার জন্যই প্রযোজ্য, সূত্রগুলা সবার জন্যই প্রযোজ্য। এখানে যদি মনে করো যে cos x থাকতো, এখানে যদি cos x এর উপরে পাওয়ার n থাকতো, তুমি এখানে ইন্টিগ্রেশন করতেছে x এর সাপেক্ষে, এখানে আছে x, তাহলে এটার জন্য সূত্র যা। তুমি যদি ইন্টিগ্রেশন করো এখানে sin x এর সাপেক্ষে, এখানে আছে sin x টু দি পাওয়ার n, সূত্র কিন্তু একই, খালি এখানে x এর জায়গায় কি বসবে? sin x বসবে। ঘটনা কি বুঝছো? হ্যাঁ, ঘটনা বুঝছো? দাঁড়াও আমি আরেকবার লিখে দিই। মনে করো এইটা ইন্টিগ্রেশন অফ 1 বাই এক্স ডিএক্স সমান কি? লন এক্স। তাহলে আমি যদি এইভাবে লিখি 1 বাই সাইন এক্স, 1 বাই সাইন এক্স ডি সাইন এক্স, তাইলে কি হবে বলো তো? এই যে এই সূত্রটা দেখো, এখানে আছে 1 বাই এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন করতেছি এক্স এর সাপেক্ষে, এখানে আছে 1 বাই এক্স, উত্তর হচ্ছে লন এক্স। তুমি তো সূত্রগুলা এটাই মুখস্থ করবা, তুমি তো আর এগুলা মুখস্থ করবা না, তুমি সূত্র মুখস্থ করবা এইগুলা। বাট আমি তোমাকে বোঝাইতেছি যে এখানে যদি আমরা চলকটাকে চেঞ্জ করে ফেলি, এবং এই যে খেয়াল করে দেখো, এখানে আছে এক্স এর জায়গায় সাইন এক্স, এখানে ইন্টিগ্রেশন করবো সাইন এক্স এর সাপেক্ষে, এখানে আছে 1 বাই সাইন এক্স, মানে এইখানে চলক হচ্ছে এক্স, সরি এক্স, এখানে আছে 1 বাই এক্স, উত্তর হচ্ছে লন এক্স। এখানে চলক হচ্ছে সাইন এক্স, ইন্টিগ্রেশন করবো 1 বাই সাইন এক্স কে, তাহলে উত্তর হবে লন সাইন এক্স। বোঝা গেছে? কাজেই এই সূত্রগুলা সকল চলকের ভেরিয়েবলের জন্যই প্রযোজ্য, আমরা শুধু এক্স এর জন্য শিখলাম, তাই না? তুমি ইন্টিগ্রেশন যার সাপেক্ষে করবা, চলক হিসেবে যদি সেই জিনিসটাই থাকে, তাহলে এই সূত্রগুলাই আমরা যে কোনো সূত্রে বা যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবো। এই জিনিসটা কি তোমরা বুঝছো? বলো। কঠিন কিছু করি নাই, কেউ ভয় পাও না, কঠিন কিছু করি নাই, কেউ ভয় পাও না। এই বুঝছো নাকি? কঠিন কিছু না। এইখানে আমরা চলক হিসেবে এক্স কে নিছিলাম, তো ভাই চলক হিসেবে তো এক্স এর জায়গায় জেডও থাকতে পারে, চলক হিসেবে সাইন এক্সও থাকতে পারে। এই যে এখানে এক্স এর জায়গায় লিখছি সাইন এক্স, এক্স টু দি পাওয়ার এন, এটার জায়গায় সাইন এক্স টু দি পাওয়ার এন, এখানে ডি সাইন এক্স, পাওয়ার এক বেড়ে যাবে, নিচে এক বেড়ে যাবে। এখানে 1 বাই এক্স এর জায়গায় লিখছি 1 বাই সাইন এক্স, ইন্টিগ্রেশনটাও করতেছি সাইন এক্স এর সাপেক্ষে, শেষ। ওকে, ঠিক আছে। যারা ইন্টিগ্রেশন আগে কখনোই পড়ো নাই, তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে, অবশ্যই আগে একাডেমিক বেসিক ক্লিয়ার থাকতে হবে, না এলে ইন্টিগ্রেশনের ক্লাসে ডিরেক্ট তুমি বুঝতে পারবা না। যদি তুমি বুঝতে পারো তাইলে তুমি আনকমন, আগে একটু পড়া থাকতে হবে। এখন আমাকে বলো একটা জিনিস, এইটা বোঝো কিনা বলো। ডিডি এক্স অফ এফ অফ এক্স, মনে করো যে কোনো একটা ফাংশন এফ অফ এক্স, এফ অফ এক্স যে কোনো একটা ফাংশন, এটাকে অন্তরীকরণ করলে কি হবে? এফ প্রাইম এক্স হবে কিনা বলো? এই যে এফ অফ এক্স, এটাকে অন্তরীকরণ করলে কি হবে? এফ প্রাইম এক্স। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? এই যে ডিএক্স, এটা দিয়ে এদিকে আর গুণন করে দাও, লিবনিজ সাহেবের ক্যালকুলাস অনুযায়ী ডি বাই ডিএক্স, এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, লব আর হর, তো এই ডিএক্স দিয়ে তুমি এদিকে গুণ করে দাও, ডি এফ অফ এক্স ইকুয়ালস টু এফ প্রাইম এক্স ডিএক্স। এই যে দেখো, আমি এই ফাংশনটাকে অন্তরীকরণ করে কি পাই? এফ প্রাইম এক্স পাই। তারপর এই ডিএক্স, তুমি চিন্তা করো এটা একটা ভগ্নাংশ, লিবনিজ সাহেবের ক্যালকুলাসে উনি ধরছেন এটা একটা ভগ্নাংশের লব, এটা একটা হর, মানে দুইটা আলাদা জিনিস। নিউটন সাহেব কিন্তু দুইটাকে সেম জিনিস, মানে ডি ডিএক্স একসাথে বলছেন, আর লিবনিজ সাহেবের অনুযায়ী এটা হচ্ছে ডি ডিভাইডেড বাই ডিএক্স, দুইটা আলাদা আলাদা ভগ্নাংশ, একটা লব একটা হর। তো আমি এই হর দিয়ে এদিকে আর গুণন করে দিলাম। তাহলে এখন আমাকে বলো এই লাইনটার মানে কি? একটু ভালো মতো বুঝছো, এই লাইনটার মানে কি? এই লাইনটার মানে হচ্ছে এফ অফ এক্স, এটাকে ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় এফ প্রাইম এক্স ডিএক্স। ভালো মতো বুঝছো, এই ডি মানে ডিফারেন্সিয়েশন, এই ছোট হাতের ডি মানে ডিফারেন্সিয়েশন। এই লাইনটা তোমাকে এই জিনিসটা বলতেছে, ডিফারেন্সিয়েশন অফ এফ অফ এক্স, অর্থাৎ এফ অফ এক্স কে অন্তরীকরণ করলে এইটা পাওয়া যায়। তাইলে আমি কি বলতে পারি? এই জিনিসটা কি মিন করতেছে বলো? এই জিনিসটা আমি যদি এখন তোমাকে আলাদা করে বলি যে এই জিনিসটা কি মিন করতেছে, এই জিনিসটা
কি মিন করতেছে? এই জিনিসটা কি মিন করতেছে? এই পুরা জিনিসটা এফ প্রাইম এক্স ডিএক্স, আমাকে বলো এফ প্রাইম এক্স ডিএক্স এই পুরা জিনিসটা কি মিন করতেছে? এই পুরা জিনিসটা মিন করতেছে কাকে ডিফারেন্সিয়েশন করলে, কাকে ডিফারেন্সিয়েশন করলে এফ প্রাইম এক্স পাওয়া যায়। এটা একটা প্রশ্নবোধক চিহ্ন। এই যে জিনিসটা, যদি একটা ফাংশনের সাথে শুধু ডিএক্স থাকে, যদি একটা ফাংশনের সাথে শুধু ডিএক্স থাকে, সেটা হচ্ছে একটা প্রশ্নবোধক চিহ্ন, সেটা হচ্ছে একটা প্রশ্নবোধক চিহ্ন। সে কি প্রশ্ন করতেছে? কাকে অন্তরীকরণ করলে এটা পাওয়া যায়? উত্তর কি? উত্তর হচ্ছে এফ অফ এক্স। এইটাকে অন্তরীকরণ করলে এটা পাওয়া যায়। কিছু কি বুঝতেছো? উত্তর, উত্তর হচ্ছে এফ অফ এক্স কে, এফ অফ এক্স কে। ভাইয়া তুমি যখন কোনো একটা ফাংশনের সাথে শুধু ডিএক্স দেখবা, তুমি যখন কোনো একটা ফাংশনের সাথে শুধু ডিএক্স দেখবা, এটা হচ্ছে একটা প্রশ্নবোধক চিহ্ন। সে তোমাকে জিজ্ঞেস করতেছে কাকে অন্তরীকরণ করলে এই জিনিসটা পাওয়া যায়, কাকে অন্তরীকরণ করলে এটা পাওয়া যায়। উত্তর কি? উত্তর হচ্ছে এফ অফ এক্স কে, এফ অফ এক্স কে অন্তরীকরণ করলে এটা পাওয়া যায়। তোমরা কি কিছু বুঝতেছো? না বুঝলেও টেনশন নাই, আমার সাথে সাথে আগাইতে থাকো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। খালি এই জিনিসটা মনে রাখো, কোন একটা ফাংশনের সাথে ডিএক্স, কোন একটা ফাংশনের সাথে ডিএক্স, এটার মানে হচ্ছে কাকে অন্তরীকরণ করলে এই ফাংশনটা পাওয়া যাবে, কাকে অন্তরীকরণ করলে এটাকে। এখন ঠান্ডা মাথায় আমাকে বলো, এই যে এখানে সাইন এক্স ডিএক্স, তুমি খালি এতটুকু চিন্তা করো, মনে করো এখানে কোনো ইন্টিগ্রেশন কিছু নাই, তুমি মনে করো এখানে কোনো ইন্টিগ্রেশন চিহ্ন নাই, শুধু এতটুকু আছে, শুধু এতটুকু সাইন এক্স ডিএক্স। এই কথাটা কি মিন করতেছে? এই যে দেখো এফ প্রাইম এক্স ডিএক্স, সে মিন করতেছিল কাকে অন্তরীকরণ করলে এই ফাংশনটা পাওয়া যায়। এইটা কি মিন করতেছে? এটা মিন করতেছে কাকে অন্তরীকরণ করলে, কাকে অন্তরীকরণ করলে, অথবা এভাবে কার অন্তরজ, অন্তরীকরণ এত বড় লিখতে হবে, কার অন্তরজ সাইন এক্স, এটা হচ্ছে একটা প্রশ্নবোধক চিহ্ন। সাইন এক্স ডিএক্স এটা হচ্ছে একটা প্রশ্নবোধক চিহ্ন। সে তোমাকে জিজ্ঞেস করতেছে কার অন্তরজ সাইন এক্স, উত্তর কি বলো? কাকে অন্তরীকরণ করলে সাইন এক্স পাওয়া যায়, কাকে অন্তরীকরণ করলে সাইন এক্স পাওয়া যায় বলো দেখি কয়জন পারে। কাকে অন্তরীকরণ করলে সাইন এক্স পাওয়া যায়? আবার বলতেছি, সাইন এক্স ডিএক্স এটা হচ্ছে একটা প্রশ্নবোধক চিহ্ন। সে তোমাকে জিজ্ঞেস করতেছে কাকে অন্তরীকরণ করলে সাইন এক্স পাওয়া যায়? মাইনাস কস এক্স। ভেরি গুড, মাইনাস কস এক্স, ভেরি গুড। তোমরা কি এটা জানো যে ডিডি এক্স অফ, খেয়াল করে দেখো, ডিডি এক্স অফ কস এক্স, ডিডি এক্স অফ কস এক্স মানে মাইনাস সাইন এক্স। তাইলে ডিডি এক্স অফ মাইনাস কস এক্স, ডিডি এক্স অফ মাইনাস কস এক্স সমান কি? সাইন এক্স। মাইনাস মাইনাস প্লাস। তার মানে এখান থেকে কি তুমি এই জিনিসটা বুঝতেছো যে সাইন এক্স ডিএক্স এটা মানে হচ্ছে সাইন এক্স ডিএক্স, এই যে দেখো এখান থেকে ডিএক্স দিয়ে আর গুণ করে দাও, ডিএক্স দিয়ে আর গুণন করে দাও, ডি মাইনাস কস এক্স, ডি মাইনাস কস এক্স, ডি মাইনাস কস এক্স ইকুয়ালস টু সাইন এক্স ডিএক্স। এই দেখো, এই যে দেখো, এই যে ডি মাইনাস কস এক্স আর এই ডিএক্স দিয়ে আর গুণন করে দাও, তাহলে ডি মাইনাস কস এক্স সমান কি? সাইন এক্স ডিএক্স। তাহলে আমাকে এখন বলো এই সাইন এক্স ডিএক্স এর জায়গায় আমি এটা লিখতে পারি কিনা, সাইন এক্স ডিএক্স এর জায়গায় আমি এটা লিখতে পারি কিনা, ডি মাইনাস কস এক্স। এবং এটা মনে মনে লিখতে পারতে হবে, অন্তরীকরণ ভালো মতো পড়া থাকলে এটা মনে মনে লিখতে পারতে হবে। দেখো সাইন এক্স ডিএক্স মানে হচ্ছে কাকে অন্তরীকরণ করলে সাইন এক্স পাওয়া যায়? উত্তর হচ্ছে মাইনাস কস এক্স, উত্তর হচ্ছে মাইনাস কস এক্স। এখন আমাকে বলো ইন্টিগ্রেশন অফ ডি এর পরে যা থাকবে সেটাই উত্তর না? এই ইন্টিগ্রেশন অফ ডিএক্স উত্তর কি? ইন্টিগ্রেশন অফ ডিএক্স উত্তর হচ্ছে এক্স প্লাস সি। তাহলে ইন্টিগ্রেশন অফ ডি এর পরে যা থাকবে সেটাই উত্তর, মাইনাস কস এক্স প্লাস সি। তোমরা কি এই বেসিকটা বুঝছো আমি এতক্ষণ কি করলাম? যাদের ইন্টিগ্রেশন আগে একবার একটু পড়া আছে বলো এটা বুঝছো কিনা, আর যাদের একেবারেই পড়া নাই তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে, এই বেসিকটা বুঝছো কিনা বলো। এখন থেকে তুমি যদি কোনো একটা ফাংশনের সাথে ডিএক্স দেখো, কোনো একটা ফাংশনের সাথে তুমি যদি ডিএক্স দেখো, তুমি কি বুঝবা? তুমি চিন্তা করবা কাকে অন্তরীকরণ করলে এটাকে পাওয়া যায়। তুমি যখনই দেখবা সাইন এক্স ডিএক্স তুমি চিন্তা করবা কাকে অন্তরীকরণ করলে সাইন এক্স পাওয়া যায়? উত্তর হচ্ছে মাইনাস কস এক্স কে। তাহলে সাইন এক্স ডিএক্স মানে হচ্ছে ডি। এই যে দেখো এখান থেকে আমরা মনে মনে, এগুলো পরীক্ষায় লেখা লাগবে না, পরীক্ষায় তুমি এতটুকু লিখবা, পরীক্ষায় তুমি এতটুকু লিখে ম্যাথ করবা, তুমি খালি মনে মনে এভাবে চিন্তা করবা যে ডি মাইনাস কস এক্স,
ডি মাইনাস কজ এক্স সমান সাইন এক্স ডিএক্স। ভাইয়া অবশ্যই অন্তরীকরণ ভালো মতো পড়া থাকতে হবে। অন্তরীকরণ যদি ভালো মতো পড়া না থাকে তাহলে এগুলো তোমার মাথায় ঢুকবে না। অন্তরীকরণ যদি ভালো মতো পড়া না থাকে তাহলে মাথার মধ্যে ঢুকবে না। কিন্তু আবার বলতেছি, ইন্টিগ্রেশন অফ কজ এক্স ডিএক্স, ধীরে সুস্থে ইন্টিগ্রেশন অফ কজ এক্স ডিএক্স। বলো কজ এক্স ডিএক্স মানে কি? ইন্টিগ্রেশন চিহ্ন ভুলে যাও। তুমি মনে করো এখানে ইন্টিগ্রেশন চিহ্ন নাই, তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে কজ এক্স ডিএক্স মানে কি, তুমি মনে করো ইন্টিগ্রেশন বাদ, তোমাকে বললো কেউ কজ এক্স ডিএক্স, কোন একটা ফাংশনের পরে ডিএক্স, এটা মানে কি? এটা মানে হচ্ছে কাকে অন্তরীকরণ করলে cos x পাওয়া যায়, উত্তর হচ্ছে sin x কে। কিছু কি বুঝতেছো? তোমরা কি কিছু বুঝতেছো? cos x dx এটা হচ্ছে একটা প্রশ্ন। কোন একটা ফাংশনের লাস্টে ডিএক্স আছে মানে হচ্ছে তোমাকে একটা প্রশ্ন করা হচ্ছে। কি প্রশ্ন? যে কাকে অন্তরীকরণ করলে cos x পাওয়া যায়, কাকে অন্তরীকরণ করলে cos x পাওয়া যায়? উত্তর হচ্ছে sin x কে অন্তরীকরণ করলে, ডি মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন, sin x কে অন্তরীকরণ করলে cos x পাওয়া যায়। তাহলে এখান থেকে আমরা কি লিখবো? ডি sin x। এখন বলো ডি এর পরে যা থাকবে সেটাই উত্তর না? ডি এর পরে যা থাকবে সেটাই উত্তর। বলো এখন কি তোমরা কিছু বুঝছো কিনা? যাদের আগে সামান্যতম ইন্টিগ্রেশন পড়া আছে এখন আইসা বলো যে কিছু বুঝছো কিনা। এগুলো আসলে মনে মনে করতে পারতে হবে, কারণ ভার্সিটি অ্যাডমিশন টেস্টে কিন্তু জায়গা খুবই কম থাকে। এইভাবে কনভার্ট করতে পারলে কিচ্ছু লেখা লাগবে না, মনে মনে অ্যান্সার। তুমি মনে মনে চিন্তা করবা কাকে অন্তরীকরণ করলে cos x হয়, উত্তর হচ্ছে sin x কে, তাহলে উত্তর হচ্ছে sin x প্লাস সি, উত্তর হচ্ছে sin x প্লাস সি। চলো এরপরে, হ্যাঁ এখন এই ম্যাথটা নর্মালি আমরা এগুলা জেড ধরে করি, একাডেমিক লাইফে আমরা এই ম্যাথগুলোকে কি করি? জেড ধরি, তারপর ডিফারেন্সিয়েশন করি, ওইভাবে করি। এখন ভার্সিটি অ্যাডমিশন টেস্টে তুমি চাইলে ওইভাবে করতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু ওইভাবে করলে জায়গা লাগবে বেশি, সময় লাগবে বেশি। তো তুমি ভার্সিটি অ্যাডমিশন টেস্টে এমনিতেই সময় কম, জায়গাও থাকে কম, তো তুমি কই লিখে রাফ করবা? তো দেখো এখান থেকে মনে মনে আমাকে আগে বলো cos x dx মানে কি? বলো cos x dx, তুমি বাকি সবকিছু ভুইলা যাও, cos x dx এটা হচ্ছে একটা প্রশ্ন। cos x dx এটা হচ্ছে একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর কি? এই অনেকে বলতেছে শুধু sin x না তো, cos x dx হচ্ছে একটা প্রশ্ন। এই প্রশ্ন উত্তর হচ্ছে কাকে অন্তরীকরণ করলে cos x পাওয়া যায়, উত্তর হচ্ছে sin x কে, d sin x। শুধু sin x বললে তো হবে না, বলতে হবে d sin x। sin x কে অন্তরীকরণ করলে cos x পাওয়া যায়, d sin x। sin x কে অন্তরীকরণ করলে কি পাওয়া যায়? cos x পাওয়া যায়। তাহলে আমাকে বলো এখন এখানে এটা লিখতে পারি কিনা? sin x cos x dx এর জায়গায় লিখলাম d sin x, লিখতে পারি কিনা বলো? এই ধীরে সুস্থে বোঝো, cos x dx এটা হচ্ছে একটা প্রশ্ন। সে তোমাকে প্রশ্ন করতেছে যখনই কোনো ফাংশনের পিছনে dx থাকবে, তুমি চিন্তা করবে এটা হচ্ছে একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হচ্ছে কাকে অন্তরীকরণ করলে এটা পাওয়া যায়, উত্তর হচ্ছে sin x কে অন্তরীকরণ করলে cos x পাওয়া যায়। অথবা তুমি যদি এভাবে চিন্তা করো, এই যে এভাবে চিন্তা করো d dx of sin x, এই অত বড় করে চিন্তা করার তো দরকার নাই, d dx of sin x equals to cos x। তারপরে তুমি যদি এই dx দিয়ে গুণ করে দাও, এই দেখো d sin x সমান cos x dx। মানে এগুলো তো মনে মনে পারতে হবে, এই জিনিসগুলো এখন আর লিখে করার বয়স নাই, এখন সবকিছু মনে মনে। এখন আমাকে বলো তো, তুমি যদি কোথাও এটা দেখো x dx সূত্র কি হবে বলো? x dx সূত্র কি? x স্কয়ার বাই 2, তাই না? সাথে প্লাস সি, x স্কয়ার বাই 2 সাথে প্লাস সি। কথা সত্য কিনা বলো? এখন এইখানে খেয়াল করে দেখো, চলক ছিল x, ইন্টিগ্রেশন করতেছিলাম x এর সাপেক্ষে, এখানে চলক হচ্ছে sin x, ইন্টিগ্রেশন করতেছি sin x এর সাপেক্ষে। তাহলে এখানে যাহা লাও তাহাই কদু, জাস্ট এখানে সূত্র হচ্ছে x স্কয়ার বাই 2, এখানে হবে sin স্কয়ার x বাই 2, শেষ, sin স্কয়ার x বাই 2। তো এইভাবে যদি করতে পারো তাহলে z ধরে ম্যাথ করা লাগবে না, ডাইরেক্ট এইভাবে লিখে ফেলতে পারবা। বুঝছো? উত্তর কি? উত্তর হচ্ছে sin স্কয়ার x বাই 2। কি করছি? তুমি মনে মনে চিন্তা করো, ইন্টিগ্রেশন যার সাপেক্ষে করতেছো সেটাই হচ্ছে চলক, তুমি মনে মনে এটাকে x ধরো অথবা z ধরো, যেটা খুশি। মনে করো z dz, সূত্র কি? z স্কয়ার বাই 2, তাহলে এখানে কি হবে? sin স্কয়ার x বাই 2। তো
তো তুমি যদি এইভাবে করতে পারো তাহলে ম্যাথটা মনে মনে একবার লিখে ফেলতে পারবা, এখান থেকে ডিরেক্ট অ্যান্সার লিখে ফেলতে পারবা। আর তুমি যদি নর্মালি করতে চাও তাহলে কেমনে করতে হবে, এই ম্যাথগুলো আমরা নর্মালি কেমনে করি, আমরা এইভাবে করি, ধরি cos x সমান z। তুমি যদি এই ম্যাথটা এভাবে বুঝতে পারো তাহলে যে এতটুকু লিখলে হবে। আর আগে একাডেমিকে কেমনে করতা, cos x সমান z, তারপর মাইনাস sin x সমান z, ধরি sin x সমান z। এই যে আমি এখানে যেই ভ্যারিয়েবলটাকে চেঞ্জ করতেছি সেটাকে আমরা z ধরি নর্মালি, cos x dx সমান dz। তারপর এখানে মান বসাইতা, তাইলে ইন্টিগ্রেশন হবে, এটা হবে z dz। এই যে তারপরে কত z স্কয়ার বাই 2, তারপর z এর মান বসাও sin স্কয়ার x বাই 2। এই যে বুঝছো? তো এইভাবে তুমি যদি এই জিনিসটা ধরতে পারো, কার সাপেক্ষে এইখানে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করলে এটা পাওয়া যাবে, এই জিনিসটা যদি ধরতে পারো, তাহলে এইভাবে লিখে করা লাগবে না, এই জেড ধরে ডিফারেন্সিয়েশন করে এইভাবে লিখে করা লাগবে না, ডিরেক্ট অ্যান্সার চলে আসবে। বাট কেউ যদি মনে করো যে না ভাইয়া এইভাবে আমার ভালো লাগতেছে না, আমি এইভাবে বুঝতেছি না, তাহলে কি করবা, তাইলে তুমি এই যে এইভাবে জেড ধরে করবা। আমি এখানে ভ্যারিয়েবল যেটাকে চেঞ্জ করতেছি, ডি এর পরে যেটাকে আনতেছি সেটাকেই জেড ধরবা, তাইলেই ঘটনা শেষ। বুঝছো? যেমন এই ম্যাথটা খেয়াল করে দেখো, এখানে আছে এক্স স্কয়ার। নর্মালি আমরা এই ম্যাথটাকে কেমনে করি, এইভাবে করি, ধরি এক্স স্কয়ার সমান জেড, ডিফারেন্সিয়েশন করলে 2x dx সমান dz। তাহলে এখান থেকে কি আসতেছে, dx অথবা x dx সমান dz বাই 2। তারপরে এখানে মান বসাই, এই যে x dx, এই যে দেখো x dx, এই যে x, এই যে dx, x dx এর মান কত আসছে, dz বাই 2। তারপর এটা কত, e টু দি পাওয়ার z, 1/2 সামনে চলে আসবে, e টু দি পাওয়ার z কে ইন্টিগ্রেশন করলে e টু দি পাওয়ার z প্লাস c, লাস্টে উত্তর হাফ e টু দি পাওয়ার z মানে কত, x স্কয়ার প্লাস c। নর্মালি আমরা এই ম্যাথগুলো এইভাবে করি, একাডেমিকে থাকতে এইভাবেই করছো, খেয়াল করে দেখো, একাডেমিকে থাকতে এই ম্যাথগুলো এইভাবেই করছো। এখন কথা হচ্ছে অ্যাডমিশনে তুমি যদি এইভাবে জেড ধরে করতে চাও, বড় হচ্ছে না, এই ছোট ম্যাথগুলাই বড় হচ্ছে, তো বড় ম্যাথগুলো কি আরো বড় হবে। তো এই জন্য আমরা এই ম্যাথগুলো এইভাবে করি না, আমরা অ্যাডমিশনে এইভাবে চেষ্টা করব। কিভাবে, তুমি মনে মনে চিন্তা করো, কাকে অন্তরীকরণ করলে, এই যে দেখো এক্স ডিএক্স, মনে মনে চিন্তা করো, এটা মনে মনে এক্স ডিএক্স মানে কি বলো, এক্স ডিএক্স মানে হচ্ছে কাকে অন্তরীকরণ করলে এক্স পাওয়া যায়, এই কাকে অন্তরীকরণ করলে এক্স পাওয়া যায়, বলো কাকে অন্তরীকরণ করলে এক্স পাওয়া যায়, এই উত্তর দাও, কাকে অন্তরীকরণ করলে এক্স পাওয়া যায়, উত্তর হচ্ছে এক্স স্কয়ার। এখন এক্স স্কয়ার কে অন্তরীকরণ করলে কি হয়, 2x হয়, এক্স স্কয়ার কে অন্তরীকরণ করলে কি হয়, 2x। এটা মনে মনে অন্তরীকরণ ভালো মতো পারা থাকলে এটা তুমি মনে মনেই বুঝবা যে অন্তরীকরণ এক এক করে কমে, তো এক্স স্কয়ার কে অন্তরীকরণ করলে হয় 2x। তো ইচ্ছা করে আমি খেয়াল করে দেখো, আমি কি করলাম, এখানে একটা 2 দিয়ে ভাগ করলাম, এখানে একটা 2 দিয়ে গুণ করলাম, ওয়েট তো জগা খিচুড়ি হয়ে যাচ্ছে, আচ্ছা এটা মুছা দিলাম, এটা তো লিখছোই তোমরা। দেখো তো এই যে 2x dx, এক্স স্কয়ার কে অন্তরীকরণ করলে হয় 2x, ইচ্ছা করে আমি এখানে একটা 2 দিয়ে ভাগ করলাম, এটা মনে মনে হয়ে যাবে, ইচ্ছা করে একটা 2 দিয়ে গুণ করলাম, এতে কি লাভ হবে, এই যে দেখো 2x dx, মানে কি, 2x dx মানে হচ্ছে dx স্কয়ার, 2x dx মানে কি dx স্কয়ার, হাফ e টু দি পাওয়ার x স্কয়ার। আর এই যে 2x dx এটার জায়গায় লিখবো dx স্কয়ার। এখন আমরা এখানে চলক বানাই ফেলছি কাকে, x স্কয়ার কে। এখন আমি ইন্টিগ্রেশন করব x স্কয়ার কে। এখন তুমি মনে মনে এভাবে চিন্তা করো, মনে এখানে আছে e টু দি পাওয়ার z dz, সূত্র কি e টু দি পাওয়ার z প্লাস c। তার মানে আমি ইন্টিগ্রেশন করব যার সাপেক্ষে z, সেই যদি e এর উপরে পাওয়ারের আকারে থাকে, কিংবা তুমি এই সূত্রটা e টু দি পাওয়ার x dx, সূত্র কি e টু দি পাওয়ার x প্লাস c। তাহলে এখানে কি হবে, ইন্টিগ্রেশন করতেছি যার সাপেক্ষে, সেই আছে e এর উপরে পাওয়ার, তাহলে সিম্পলি হাফ e টু দি পাওয়ার x স্কয়ার প্লাস c। এই বলো তো বুঝছো কিনা,
যাদের ইন্টিগ্রেশন আজকেই প্রথম ক্লাস তোমরা বুঝতে পারবে না, তোমরা যদি বুঝতে পারো তাইলে এটা অ্যাবনর্মাল জিনিস, যদি বুঝতে না পারো তাইলে স্বাভাবিক। আর যারা আগে একবার হলেও পরে আসছো বলো এইভাবে করলে কি ম্যাথটা সহজ হচ্ছে না ছোট হচ্ছে, তখন ধরাধরির কিছু দরকার নাই। ধরাধরির যা হিসাব সব মনে মনে, ধরাধরির যা কাজ সব মনে মনে। তোমাকে আগে দেখে এই জিনিসটা বুঝতে হবে যে এক্স স্কোয়ার, এখানে আছে এক্স ডিএক্স, তো এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে হয় 2x, সামনে একটা 2 দিয়ে ভাগ, ইচ্ছা করে 2 দিয়ে গুণ করো, 2x dx মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে 2x পাওয়া যায়, 2x dx মানে ডি অফ এক্স স্কোয়ার। তাহলে এখানে চলক যেটা আছে এখানে সেটাই, তুমি মনে মনে চিন্তা করো এটাকে জেড, এটাও জেড, ই টু দি পাওয়ার জেড ডিজেড, শেষ। উত্তর কি ই টু দি পাওয়ার জেড, জেড এর মান কত এক্স স্কোয়ারই। তো হয় তুমি এইভাবে করবা, অথবা তোমার কাছে যদি এই নিয়মটা কঠিন লাগে তাহলে তুমি কি করবা, আমি যেই ভ্যারিয়েবলটাকে চেঞ্জ করতেছি সেটাকেই তুমি জেড ধরে ডিফারেন্সিয়েশন করে করবা, তোমার যেমনে ভাল লাগে, তোমার যেমনে ভাল লাগে, তোমার যেমনে ভাল লাগে। আমার এই প্রসেসটা যে কঠিন তা না, আগে এটা দেখো তুমি কেমনে বুঝবা কাকে জেড ধরতে হবে। আমি যেই ভ্যারিয়েবলটাকে চেঞ্জ করতেছি সেটাই জেড। যাদের কাছে এই নিয়মটা কঠিন লাগতেছে তোমরা কেমনে করবা, আগের নিয়মেই করে ফেলবা, খালি পার্থক্য হচ্ছে আমি যে ভ্যারিয়েবলটাকে ডি এর পরে নিচ্ছি সেটাকেই তুমি জেড ধরবা, বাকি প্রসেস হুবহু সেম। আমি এখানে ডি এর পরে নিচ্ছি এক্স স্কোয়ার, তাহলে এই ম্যাথটা নর্মাল প্রসেস কেমনে হবে, এক্স স্কোয়ারকে জেড ধরবো। যেমন এই ম্যাথটা, চলো এই ম্যাথটা ই টু দি পাওয়ার সাইন এক্স, এই যে পাওয়ার, তুমি নর্মালি এটা কেমনে করতা সাইন এক্স কে জেড ধরে, কিন্তু আমি তো ওইভাবে করি। এই যে cos x dx, বলো cos x dx মানে কি, cos x dx মানে কি বলো, cos x dx মানে কি, cos x dx মানে হচ্ছে কার অন্তরজ cos x, কার অন্তরজ cos x, cos x dx মানে হচ্ছে কাকে অন্তরীকরণ করলে cos x পাওয়া যায়, উত্তর হচ্ছে sin x কে। তাইলে এখন খেয়াল করতে দেখো, মনে মনে চিন্তা করো, এইখানে ভ্যারিয়েবল হয়ে গেছে sin x, তুমি মনে মনে এটাকে ধরো জেড, জেড ই টু দি পাওয়ার জেড ডিজেড, উত্তর হচ্ছে ই টু দি পাওয়ার জেড মানে ই টু দি পাওয়ার সাইন এক্স। তো এইভাবে করলে আর কি খাতায় কিছু লেখা লাগবে না, এইভাবে তুমি যদি চিন্তা করতে পারো খাতায় কিছু না লিখে অ্যান্সার লিখতে পারবা, এই লাইনটা খাতায় লেখা লাগবেই না, তুমি মনে মনেই বুঝে যাবা cos x dx মানে d sin x n e টু দি পাওয়ার sin x d sin x, উত্তর হচ্ছে ই টু দি পাওয়ার sin x প্লাস c। কারণ কি এই যে সূত্র এটা, ই টু দি পাওয়ার x dx সমান ই টু দি পাওয়ার x প্লাস c। তো এইখানে চলক x ইন্টিগ্রেশন করতেছে x এর সাপেক্ষে, উত্তর হচ্ছে ই টু দি পাওয়ার x। এখানে চলক sin x ইন্টিগ্রেশন করতেছে sin x এর সাপেক্ষে। তো এই দুই আসামি যদি সেম জিনিস হয় তাহলে সূত্র তো সেমই, খালি x এর জায়গায় বসবে sin x। ভাইয়া এই নিয়মটা কেন শিখাইতেছি, এই নিয়মটা পারলে এগুলা লিখা লাগবে না, না লিখে করতে পারবা। এই নিয়মটা বুঝতে পারলে এই ম্যাথগুলা না লিখে করতে পারবা। আর যদি জেড ধরে করতে যাও তাহলে একটু সময় নষ্ট হবে, আর কিছু হবে না। জেড ধরে তুমি যদি করতে যাও তাহলে কি হবে, একটু সময় বেশি লাগবে। জেড ধরে করতে গেলে, জেড ধরে করতে গেলে সময় বেশি লাগবে। ওকে, এইটা দেখো আরো কয়েকটা করি। যাদের ইন্টিগ্রেশন আগে সামান্যতম পড়া আছে এবং অন্তরীকরণ ক্লিয়ার, তোমরা বুঝতে পারবা। আর যাদের অন্তরীকরণ পড়া নাই, ইন্টিগ্রেশন আজকেই প্রথম শুরু করছো, তোমরা মন খারাপ করো না, আগে বেসিক প্লেসটা দেখে এসো। দেখো এই যে এক্স স্কয়ার, মনে মনে চিন্তা করো তো, মনে মনে এই ম্যাথগুলা এইভাবে শিখলে কি সুবিধা, মনে মনে চিন্তা করো। এক্স স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করে 2x, 2 দিয়ে গুণ 2 দিয়ে ভাগ, এক্স স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করলে 2x, 2 দিয়ে গুণ 2 দিয়ে ভাগ, 2x dx মানে কি, 2x dx মানে হচ্ছে সামনে হাফ যেমনে আছে থাকুক, 2x dx মানে হচ্ছে dx স্কয়ার sin x স্কয়ার। 2x dx মানে কি, 2x dx মানে হচ্ছে কার অন্তরজ 2x, কার অন্তরজ 2x, উত্তর হচ্ছে x স্কয়ারের অন্তরজ, x স্কয়ারের অন্তরজ 2x। তাইলে এখানেও আছে x স্কয়ার, এখানেও x স্কয়ার। তুমি মনে মনে চিন্তা করো sin x dx, উত্তর কি sin x ইন্টিগ্রাল মাইনাস cos x, sin x এর ইন্টিগ্রাল মাইনাস cos x প্লাসে মাইনাসে মাইনাস হাফ cos x স্কয়ার প্লাস c, sin x এর ইন্টিগ্রাল, sin x এর ইন্টিগ্রাল মাইনাস cos x, sin x এর ইন্টিগ্রাল মাইনাস cos x। এখানে ভ্যারিয়েবল হিসেবে যেটা থাকবে সেটাও যদি এখানে থাকে তাহলে তুমি মনে মনে চিন্তা করো, এখানে ভ্যারিয়েবল মনে করো x অথবা z,
তুমি যেটাই চিন্তা করো, মনে করো যে জেড সাইন জেড ডিজেড, সূত্র কি মাইনাস কস জেড। আর নর্মালি যদি আগের নিয়মে কেউ করো তাহলে কেমনে করতে হবে, আমি ডি এর পরে যেই ভ্যারিয়েবলটা নিছি সেইটাকে জেড ধরতে হবে, সেটাকে জেড ধরে মান বসায় তারপর করতে হবে, বুঝছো? তো এইভাবে করলে তুমি মনে মনে অ্যান্সার লিখে ফেলতে পারবা, মনে মনে অ্যান্সার লিখে ফেলতে পারবা। এখনো কঠিন লাগতেছে? এখনো কঠিন লাগতেছে? বুঝতেছো নাকি এখনো কঠিন লাগতেছে? একটু কঠিন লাগতে পারে যারা আগে কখনো পড়ো নাই, যারা আগে এইগুলা কখনো পড়ো নাই তোমাদের কাছে একটু কঠিন লাগতে পারে, অসুবিধা নাই। আমি চেষ্টা করব আজকে ক্লাসে এই জিনিসটা সহজ করে ফেলার, চেষ্টা করব আজকে ক্লাসে এই জিনিসটা সহজ করে ফেলার। বলো, একটু চিন্তা করো। শোনো, যেটা পাওয়ার থাকবে সেটাকে সবসময় ডিফারেন্সিয়েশন করার চেষ্টা করবা, কারণ পাওয়ারটা তো ডিরেক্ট এখানে গুণ আকারে নাই। আমাকে বলো, এই যে 10x, 10x কে অন্তরীকরণ করলে কি হয়? sec স্কয়ার x dx। এই দেখো, sec স্কয়ার x dx মানে কি? sec স্কয়ার x dx মানে হচ্ছে কার অন্তরজ sec স্কয়ার x dx? উত্তর হচ্ছে 10x এর, উত্তর হচ্ছে 10x এর অন্তরজ sec স্কয়ার x dx। অন্তরীকরণ ভালো মতো পারতে হবে। কেউ যদি এরকম থাকো অন্তরীকরণ ভালো মতো পারো না তাহলে কিন্তু বুঝবা না ভাই। যদি এরকম কোনো কিছু পাওয়ার থাকে তো তুমি পাওয়ারটাকে মনে মনে অন্তরীকরণ করে চিন্তা করে ফেলবা। 10x কে অন্তরীকরণ করলে হয় দেখো মিলে গেছে, ডিরেক্ট মিলে গেছে, কোনো কিছু দিয়ে গুণ ভাগ করার দরকার নাই সামনে। 10x এর অন্তরজ ডিরেক্ট sec স্কয়ার x, অর্থাৎ sec স্কয়ার x dx। এটা মানে কি? sec স্কয়ার x dx এটার মানে হচ্ছে কার অন্তরজ? sec স্কয়ার x, উত্তর হচ্ছে 10x এর। তাহলে এখন এখানে ভেরিয়েবল হিসেবে আছে 10x, এখানেও 10x। তো তুমি মনে মনে চিন্তা করো dz e টু দি পাওয়ার z, উত্তর কি e টু দি পাওয়ার z মানে e টু দি পাওয়ার 10x। আর যদি তোমাদের কারো, আমি আবার বলতেছি, কেউ যদি এরকম থাকো যে এইভাবে করতে গেলে মনে হচ্ছে যে তোমার ভুল হয়ে যাবে, তাহলে তুমি কি করবা? আমি যেইটাকে চলক ধরতেছি সেটাকে তুমি z ধরবা। তুমি লিখবা 10x সমান z, তারপর ডিফারেন্সিয়েশন করবা sec স্কয়ার x dx সমান dz, তারপরে এখানে মান বসাবা, তারপরে এখানে মান বসাবা e টু দি পাওয়ার 10x মানে e টু দি পাওয়ার z dz, আসবে e টু দি পাওয়ার z প্লাস c, লাস্টে e টু দি পাওয়ার 10x প্লাস c। তোমার যেমনে ভাল লাগে, তোমার যেমনে ভাল লাগে, কোনো সমস্যা নাই। খালি এই জিনিসটা মনে রাখো, আমি যেই ভ্যারিয়েবলটাকে ডি এর পরে রাখতেছি সেটাকেই তুমি জেড ধরবা, সেটাকেই তুমি জেড ধরবা। তুমি এইভাবে করো কিংবা এইভাবে করো, তোমার যেটা খুশি, এইভাবে করলে তুমি মনে মনেই অ্যান্সার বলে ফেলতে পারবে, এগুলা কিছু লিখাই লাগবে না। তুমি যখন দেখেই বুঝে যাবা এই জিনিসটার মানে কি, এই জিনিসটার মানে হচ্ছে ডি 10x, এটা তুমি বুঝে গেলে এখানেও 10x এখানেও 10x, তাহলে e টু দি পাওয়ার x, উত্তর হচ্ছে e টু দি পাওয়ার x বা e টু দি পাওয়ার z। তুমি তো নরমালি z ধরে করো, উত্তর হচ্ছে e টু দি পাওয়ার z, আর এখানে ডাইরেক্ট আসবে e টু দি পাওয়ার 10x। বুঝছো? যদি এইটা বুঝতে অসুবিধা হয় মনে রাখবা যে ভাইয়া ডি এর পরে যেটাকে নিচ্ছে সেটাকেই জেড ধরবো। একাডেমিকে তুমি ওইভাবেই করতা, এখানে ডি এর পরে এক্স স্কয়ার, তুমি এক্স স্কয়ারকে জেড ধরবা। আমি সব লিখে দেই, এখানে ডি এর পরে সাইন এক্স, কেউ যদি এইভাবে করতে গেলে অসুবিধা ফিল করো তাহলে এই যে সাইন এক্স কে জেড এইভাবে করবা, সাইন এক্স কে জেড ধরে এইভাবে করবা। যেমন এখানে ডি এর পরে এক্স স্কয়ার, তাহলে এক্স স্কয়ার কে জেড ধরবা, তারপর ডিফারেন্সিয়েশন করে মান বসাই করবা। তোমার যেমনে ভাল লাগে, যেমনে ভাল লাগে। বোঝা গেল? যেমন এই ম্যাথটা, এটা আমাদের সময় ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায় আসছিল 15-16-তে। আমরা যখন ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দেই, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় 21-22-এ এই ম্যাথটা আসছিল। 21-22 কেন, আমরা তো 15-16-তে দিচ্ছি, খালি 21-22 আসতেছে কেন মুখ দিয়া। 15-16 ঢাকা ইউনিভার্সিটি 15-16 সেশনে এই ম্যাথটা এমসিকিউতে আসছিল। এখন অন্তরীকরণ ভালো মতো পারা থাকতে হবে, অন্তরীকরণ ভালো মতো। এই নিয়ম কি রিটেনে ব্যবহার করা যাবে? হ্যাঁ যাবে। এটা কি শর্টকাট নাকি? এটা তো বেসিক। এইটা কি শর্টকাট নিয়ম? এটা তো শর্টকাট নিয়ম না, এটা হচ্ছে বেসিক। আমরা বেসিক সূত্র দিয়ে করতেছি, আমরা তো শর্টকাট ইউজ করতেছি না, তো এটা দিয়ে করলে কোনো সমস্যা নাই। এখন আমাকে বলো, যাদের অন্তরীকরণ ভালো মতো পড়া আছে, অন্তরীকরণ ভালো মতো পড়া না থাকলে কিন্তু ইন্টিগ্রেশন তুমি ভালো পারবা না। এইটা মানে কি? আমাকে বলো, এটা মানে কি? কাকে অন্তরীকরণ করলে এটা পাওয়া যায়? এটা মানে কি? ই টু দি পাওয়ার এক্স, এটা গুণ করো মনে মনে, প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স,
ডিএক্স। মনে মনে এটার মানে কি, এটার মানে কি কাকে অন্তরীকরণ করলে এটা পাওয়া যায়? এই যে ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস এক্স, আমি গুণ করে দিছি ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স। এটা মনে মনে উত্তর, এটা কিছু লিখাই লাগে না। এইটা ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা আসলে যারা অন্তরীকরণ ভালো মতো পারে এরা মনে মনে উত্তর লিখবে 10 এক্স ই টু দি পাওয়ার এক্স। এটা আমাদের সময় আসছিলাম, এটা কিছু লিখি নাই, না লিখে অ্যান্সার দেখা চলে আসছে। এটা উত্তর হবে 10 এক্স ই টু দি পাওয়ার এক্স। একটু ভালো মতো যদি এই বেসিক গুলো বুঝতে পারো, এগুলা জেড ধরে করার চাইতে মনে মনে করে ফেলতে পারবা, উত্তর হবে 10 এক্স ই টু দি পাওয়ার এক্স। মনে মনে কেমনে? কারণ কি, এই যে এই জিনিসটা দেখো, এটা কি কাকে অন্তরীকরণ করলে এটা পাওয়া যায়? উত্তর হচ্ছে এই জিনিসটাকে। এটা আর কিছুই না, এটা আর কিছুই না, এটা সমান হচ্ছে ডি, এই যে নিচের এটা এক্স ই টু দি পাওয়ার এক্স। অন্তরীকরণ যারা ভালো মতো পারো মনে মনে চিন্তা করো, এটাকে ডিফারেন্সিয়েশন করো, এই যে এটাকে, এই যে এই জিনিসটাকে, এটাকে ডিফারেন্সিয়েশন করো, এটা আসবে কেমনে? ইউ ইউ ডিডি এক্স অফ ভি, ইউ ডিডি এক্স অফ ভি প্লাস ভি ডিডি এক্স অফ ভি হয়েছে, দেখা হয়েছে। এটা দেখেই বুঝে ফেলবে যারা অন্তরীকরণ ভালো মতো পারছে এরা এগুলো কিচ্ছু লিখবে না। যারা অন্তরীকরণ ভালো মতো পড়ছে এরা কিচ্ছু লিখবে না। এই যে এই জিনিসটা মানে কি, এই জিনিসটা মানে হচ্ছে, এই জিনিসটা মানে হচ্ছে কাকে অন্তরীকরণ করলে এটা পাওয়া যায়? উত্তর হচ্ছে এইটা। এগুলো প্রশ্নের মধ্যেই থাকবে, প্রশ্নের মধ্যেই থাকবে, তুমি খালি দেখা বুঝতে পারলে হবে কাকে ধরতে হবে। এই যে এইটাকে অন্তরীকরণ করলে এইটা পাওয়া যায়। তাহলে এখন খেয়াল করে দেখো আমি কি করব। 1 বাই কস স্কয়ার মানে কি সেক স্কয়ার, এই যে 1 বাই কস স্কয়ার মানে কি সেক স্কয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স। আর এটা মানে কি, এটা মানে হচ্ছে ডি, ওই যে এক্স ই টু দি পাওয়ার এক্স। এই তোমরা কি বুঝতেছো? আমি আবার বলি, 1 বাই কস স্কয়ার মানে সেক স্কয়ার, আর এই জিনিসটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা পাওয়া যায়। তাহলে এখন মনে মনে চিন্তা করো, সেক স্কয়ার জেড ডিজেড, সেক স্কয়ার জেড ডিজেড, সেক স্কয়ার জেড ডিজেড 10 জেড, জেড এর জায়গায় এখানে কি আছে এক্স ই টু দি পাওয়ার এক্স, ডিরেক্ট শেষ। তো এগুলা জেড ধরে করা লাগবে না, যদি খালি ভালো মতো প্র্যাকটিস করে যাও মনে মনেই হয়ে যাবে। যদি এইগুলা বুঝতে পারো, আমি আবার বলতেছি যারা আর কোনোদিন ইন্টিগ্রেশন পড়ো নাই, তোমরা আজকে ক্লাসে মনে হবে যে হিব্রু ভাষায় পড়াইতেছি। এরকম কেউ যদি থাকো জীবনে আজকেই প্রথম ইন্টিগ্রেশন পড়তে আসছো, তাইলে ভাই লাভ নাই, তাইলে কিন্তু তুমি এই শুধু 3-4টা ক্লাস করে ইন্টিগ্রেশন পারবা না। ইন্টিগ্রেশন এই T20 অধ্যায় না যে 2-3 ক্লাস করে তুমি ইন্টিগ্রেশনে প্রো হয়ে যাবা। অবশ্যই বেসিক ক্লাসগুলো আগে করে আসতে হবে, নাহলে ইন্টিগ্রেশন তুমি ভালো করতে পারবা না। তাই বুঝছো? তো এইরকম যদি খালি বুঝতে পারো এইটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা পাওয়া যায়, এবং এইটা বোঝার জন্য অন্তরীকরণ খুব ভালো মতো পড়া থাকতে হবে। কেউ যদি এরকম থাকো অন্তরীকরণ না বুঝা ইন্টিগ্রেশন ক্লাস করতে চলে আসছো, তাহলে তুমি আগে ফেরত যাও, আগে ডিফারেন্সিয়েশন পড়ে আসো। এই দেখো এইটাকে অন্তরীকরণ করলে এটা পাওয়া যায়। তাহলে এই পুরাটার জায়গায়, যে এই পুরাটার জায়গায়, এই পুরাটার জায়গায় লেখা যায় ডি এক্স ই টু দি পাওয়ার এক্স। 1 বাই কস স্কয়ার মানে সেক স্কয়ার। তাহলে এইটাকে তুমি মনে মনে চলক ধরো, মনে মনে এটাকে ধরো এক্স, সেক স্কয়ার এক্স ডিএক্স। উত্তর কি 10x। এখানে তো আমি ভ্যারিয়েবলটাকে চেঞ্জ করে দিছি। কেউ আবার ভাইবো না যে ভাই এটা তো লিনিয়ার ফাংশন নয়, এটাকে আপনি কেন মনে মনে এক্স ধরতেছেন? আমি এটাকে মনে মনে এক্স ধরতেছি না, এটা হচ্ছে চলক। এনে আমি ইন্টিগ্রেশন করতে আসি এটার সাপেক্ষে, এখানে আছে ওইটা, তুমি এটাকে মনে মনে এক্স ধরো, জেড ধরো, যা খুশি ধরো। এনে আছে মনে করো যে এইটা চলক, আমি এখানে চলক হিসাবে সেম জিনিস আছে। তাহলে তুমি এখন এখানে ভ্যারিয়েবল যেটা এখানেও সেম, তাহলে উত্তর হচ্ছে সেক স্কয়ার এক্স ডিএক্স 10x। তো এখানে এক্স এর জায়গায় যা আছে সেটাই বসবে। এই বোঝা গেছে? বলো বোঝা গেছে কিনা? এইটা অ্যান্সার করো। কি হবে একটু চিন্তা করে দেখো, একটু চিন্তা করে দেখো কি করতে হবে। আজকে ক্লাসটাতে আমি শুধু বেসিক টাইপগুলাই দেখাবো। আগামী ক্লাস থেকে আমরা ইন্টিগ্রেশনের এমসিকিউ সলভ করব। আজকে ক্লাসে শুধু বেসিক জিনিসগুলাই আমি আলোচনা করব। এই বেসিকগুলা ভাইয়া ফার্স্ট আগান, হ্যাঁ তুমি ফার্স্ট দৌড়াও, কোনো সমস্যা নাই। তোমার যদি ফার্স্ট আগান লাগে তুমি দড়ি খারাপ ছিঁড়ে দৌড় দেও, একদম মনে করো যে লাউ ক্ষেত ধান ক্ষেত ছিঁড়ে দৌড় দেও। আমি আমার মতো আগাবো, তোমার ইচ্ছা মতো আমি আগাবো না। তোমার ইচ্ছা মতো যদি আগানোর দরকার পড়ে তাহলে তুমি ওই রকম কারো কাছে গিয়ে আগানো শুরু করো, দৌড়াও। ট্রেনের মধ্যে বৈশা দৌড়াও, কোনো সমস্যা নাই। তো ট্রেনের মধ্যে বৈশা তুমি যদি দৌড়াও এতে কোনো লাভ নাই, বুঝতেছো? তো তোমার যদি ফার্স্ট আগানোর দরকার থাকে তুমি আর কাউরে নিয়ে মনে করো যে ওইভাবে দৌড়াও, আমার এখানে পোষাবে না তোমার। এখন দেখো এই জিনিসটা মানে কি, দেখে কিন্তু চিনতে পারতে হবে।
দেখে কিন্তু চিনতে পারতে হবে এই জিনিসটা মানে কি, কাকে অন্তরীকরণ করলে এটা পাওয়া যায়, এই জিনিসটাকে তোমরা কি দেখে চিনতেছো? ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স, লন এক্স কে অন্তরীকরণ করলে 1/x, তার মানে ইন্টিগ্রাল অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস লন এক্স, এটা যেমনি আছে এমনি থাকুক, এইটার জায়গায় আমরা লিখতে পারি ডি ই টু দি পাওয়ার এক্স প্লাস লন এক্স। এই যে দেখো ই টু দি পাওয়ার এক্স প্লাস লন এক্স, এটা যেমনি আছে রাইখা দিলাম, আর এই জিনিসটাকে অন্তরীকরণ করলেই এটা পাওয়া যায়, তো ডি এর পরে এটা লিখে দিলাম। এখন কি করব, এখানে ভ্যারিয়েবল যা আছে ইন্টিগ্রেশন করব সেম জিনিসের সাপেক্ষে। তাহলে এখন তুমি মনে মনে ধরো জেড জেড, এই যে এই সূত্র মনে মনে, এগুলো কিছু লিখে লিখে দরকার নাই। ইন্টিগ্রেশন অফ ডিজেড ইকুয়ালস টু জেড প্লাস সি। তাহলে এখানে কি হবে, এই সামনে তো এক্স আছে, এখানে তো জেড আছে, মনে করো যে জেড ডি জেড, তোমার এইটা হচ্ছে ভ্যারিয়েবল, মনে করো এটাকে জেড ডি জেড, জেড ডি জেড, সূত্র কি জেড স্কোয়ার বাই টু, জেড স্কোয়ার বাই টু, এটা মনে মনে হবে, একটু ভালো মতো প্র্যাকটিস করলে মনে মনে লিখতে পারবা, ই টু দি পাওয়ার এক্স প্লাস লন এক্স হোল স্কোয়ার বাই টু প্লাস সি। এই বলো তো বুঝতেছো কিনা, এই পর্যন্ত বোঝা গেছে কিনা বলো, এই পর্যন্ত বোঝা গেছে কিনা বলো। আমরা এখানে ইন্টিগ্রেশন করতেছি এই চলকের সাপেক্ষে, এখানেও সেম জিনিসই আছে, তাহলে সূত্র হবে এক্স ডি এক্স, এক্স ডি এক্স, সূত্র কি এক্স স্কয়ার বাই টু, এক্স স্কয়ার বাই টু, যে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র। কারণ সূত্রগুলো তুমি যদি না জানো তাহলে তো তুমি বুঝবে না, সূত্রগুলো অবশ্যই জানতে হবে, সূত্রগুলো অবশ্যই জানতে হবে। এখন এই ম্যাথটা দেখো, একটু প্র্যাকটিস করো, আজকে ক্লাসটা একটু প্র্যাকটিস করো, তাহলে পরবর্তী ক্লাসগুলো তোমার জন্য ইজি হয়ে যাবে। আজকের ক্লাসটা যদি ভালো মতো বুঝতে পারো তাইলে পরবর্তী ক্লাসগুলো তোমার জন্য ইজি হয়ে যাবে। দেখো এখানে এই যে দেখো, এই জিনিসটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা পাওয়া যায়, এই যে দেখো, একটু ভালো মতো চিন্তা করো, সূত্র জানতে হবে কিন্তু, ডিডি এক্স অফ সেক ইনভার্স এক্স, মনে আছে এই যে এই জিনিসটা আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এই জিনিসটা মানে কি, কার অন্তর যেইটা, একটু ভালো করে চিন্তা করো, অন্তরীকরণ যার পড়া আছে সেক ইনভার্স এক্স পাওয়ার 4, আর বাকি এই যে পুরা টুক, এই যে বাকি এটা পুরা টুক, এটা হচ্ছে কার অন্তরজ, কার অন্তরজ সেক ইনভার্স এক্স এর অন্তরজ, সেক ইনভার্স এক্স এর অন্তরজ। তুমি যদি সেক ইনভার্স এক্স কে অন্তরীকরণ করো এইটা আসবে 1/1 রুট ওভার অফ এক্স ইন্টু এক্স স্কয়ার মাইনাস 1। এই মনে আছে, বুঝছো কিছু? এগুলা কিন্তু অন্তরীকরণ পড়া থাকতে হবে, অন্তরীকরণ না পড়া থাকলে এগুলো তুমি পারবে না, খুদাই মনে করে যে বইয়ে থেকে লাভ নেই ক্লাসে। 1/x রুট ওভার অফ এক্স স্কয়ার মাইনাস 1, এটা হচ্ছে সেক ইনভার্স এক্স এর অন্তরজ, এইটা সেক ইনভার্স এক্স এর অন্তরজ। এখন আমাকে বলো ইন্টিগ্রেশন করবো সেক ইনভার্স এক্স এর সাপেক্ষে, এখানে আসেও সেক ইনভার্স এক্স, এখন তুমি এটাকে মনে মনে জেড, মনে মনে এক্স, যা খুশি ধরে মনে মনে সূত্র বসাই দাও, ডিএক্স এক্স টু দি পাওয়ার 4, সূত্র কি পাওয়ার এক বাইরে যাবে, এক্স টু দি পাওয়ার 5 ডিভাইড বাই 5, সেক ইনভার্স এক্স টু দি পাওয়ার 5 নিচে 5। এই বুঝতেছো? তুমি এখানে নর্মালি, এখানে আমরা ইন্টিগ্রেশন শিখছি সূত্রগুলো এক্স এর সাপেক্ষে, এখানেও থাকতো এক্স টু দি পাওয়ার 4, তখন উত্তর হইতো এক্স টু দি পাওয়ার 5 ডিভাইড বাই 5, মানে এখানে আমি ভ্যারিয়েবলটাকে চেঞ্জ করে দিয়েছি সেক ইনভার্স এক্স, এখানেও আছে সেক ইনভার্স এক্স, তাহলে এখানে যা থাকবে এখানেও তা। তুমি মনে মনে চিন্তা করো এক্স, এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1। বোঝা যাচ্ছে? এই বুঝছো? ঠিক আছে, তো কোনটাকে ডিফারেন্সিয়েশন করলে কোনটা পাওয়া যাবে এটা বুঝতে হবে। ইন্টিগ্রেশনের মেইন খেলাটা ওইখানেই, কাকে ডিফারেন্সিয়েশন করলে কাকে পাওয়া যায় এটা তুমি যদি না বুঝো তাহলে এই ম্যাথগুলো তোমার কাছে কঠিন হয়ে যাবে। এই যে সেক ইনভার্স এক্স কে অন্তরীকরণ করলে এটা পাওয়া যায়, এটা তুমি যদি না বুঝো তাহলে তো এই ম্যাথগুলো তোমার কাছে কি লাগবে, কঠিন লাগবে। যেমন এই ম্যাথটা দেখো, বলো তো, এই যে 1/√1 - x স্কয়ার, এটা কাকে অন্তরীকরণ করলে পাওয়া যায়, যাকে অন্তরীকরণ করলে পাওয়া যাবে সেটা এখানে উপস্থিত আছে। রুট ওভার অফ, এই দেখো 1/√1 - x স্কয়ার, এটা কার অন্তরজ, এটা হচ্ছে সাইন ইনভার্স এক্স এর অন্তরজ, এবং সাইন ইনভার্স এক্স দেখো এখানে উপস্থিত,
ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স। দেখো খুবই সহজ জিনিস, সাইন ইনভার্স এক্স কে অন্তরীণ করলে পাওয়া যায় 1/√1 - x²। তাইলে 1/√1 - x² dx, এটা মানে কি? এটার মানে হচ্ছে ডি সাইন ইনভার্স এক্স। এটার মানে হচ্ছে ডি সাইন ইনভার্স এক্স। আমি তোমাকে আবার যদি আলাদা করে লিখে দেই, এই যে এটা dx/√1 - x², এটা মানে হচ্ছে ডি সাইন ইনভার্স এক্স। সাইন ইনভার্স এক্স কে অন্তরীকরণ করলে 1/√1 - x² পাওয়া যায়। এখন তুমি চিন্তা করো, মনে মনে ধরো এটা জেড অথবা এক্স, যেটাই ধরো, মনে করো ই টু দি পাওয়ার এ জেড ডি জেড। তো ই টু দি পাওয়ার এ জেড, এটাকে তুমি মনে মনে কি ধরো? জেড ধরো। ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এ জেডই হবে। কিন্তু এই যে সামনে এ গুণাকারে ছিল, এটাকে ডিফারেন্সিয়েশন করলে এ দ্বারা ভাগ করে দিতে হবে। এ দ্বারা কি করে দিতে হবে? ভাগ করে দিতে হবে। এই যে শেষ ঘটনা। কি এখনো যারা বুঝো নাই, তোমাদেরকে আমি এইভাবে বুঝাই। তোমরা নর্মালি এই ম্যাথগুলো কেমনে করতা? এটাকে জেড ধরতা, সাইন ইনভার্স এক্স কে জেড ধরতা, জেড ধরার পরে লাস্টে এটা আসতো ই টু দি পাওয়ার এ জেড ডি জেড। তুমি মনে মনে এখানেই চিন্তা করে নেও না, ডি জেড ই টু দি পাওয়ার এ জেড। তাহলে এটাকে জেড এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে হবে ই টু দি পাওয়ার এ জেড। কিন্তু এটা তো জেড না, ডিফারেন্সিয়েশন করে ভাগ। এই বুঝছো এবার? এখন কি ক্লিয়ার হয়েছে বলো? তোমরা নর্মালি এই ম্যাথগুলো কেমনে করতা? এইটাকে জেড ধরতা, তারপর আসতো এটা ই টু দি পাওয়ার এ জেড ডি জেড, তারপর ডিফারেন্স ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এ জেড কে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এ জেড। কিন্তু এটা তো জেড না, ডিফারেন্সিয়েশন করে ভাগ করে দিতে হবে 1/a। আমি এই সেম কাজটা না ধরে ডিরেক্ট করে ফেলছি, সেম কাজটা এইভাবে জেড না ধরে ডিরেক্ট করে ফেলছি। তো এই জিনিসটা যদি প্র্যাকটিস করে ভালো মতো বুঝতে পারো, তাহলে এই ম্যাথগুলা মনে মনে কিছু না লিখেও করে ফেলা সম্ভব, কিছু না লিখেও অ্যান্সার দাগানো সম্ভব। ওকে, ঠিক আছে। তাইলে আমরা এই টাইপের পরে চলে যাচ্ছি, এই টাইপের পরে। এখন এইটা লিখো, দেখো ইন্টিগ্রেশন অফ নিচে এফ এক্স উপরে এফ প্রাইম এক্স, নিচে এফ এক্স উপরে এফ প্রাইম এক্স। মনে করো এরকম, নিচে এফ অফ এক্স উপরে তার অন্তরজ ডিএক্স। উত্তর কি হবে? উত্তর হবে লন নিচেরটা, লন এফ অফ এক্স। লনের পরে আমরা সবসময় মডুলাস ইউজ করি। উত্তর হবে লন নিচেরটা। এই শর্টকাটটা লিখো। এটা শর্টকাট না, এটাও বেসিক। এটা শর্টকাট না, এটাও বেসিক টেকনিক, আমি দেখাই দিচ্ছি। আগে সূত্রটা লিখো, সূত্রটা আগে লিখো। সূত্রটা কি? একটা ভগ্নাংশে হরকে ডিফারেন্সিয়েশন করলে যদি লব পাওয়া যায়, নিচে এফ অফ এক্স উপরে এফ প্রাইম এক্স, হরকে অন্তরীকরণ করলে যদি লব পাওয়া যায়, উত্তর হচ্ছে লন নিচেরটা। কেমনে? এটা কেমনে আসছে? এটা কেমনে আসছে সূত্রটা দেখো, এফ প্রাইম এক্স ডিএক্স নিচে এফ অফ এক্স। বলো এফ প্রাইম এক্স ডিএক্স মানে কি? এফ প্রাইম এক্স ডিএক্স মানে হচ্ছে কার অন্তরজ এফ প্রাইম এক্স, কার অন্তরজ এফ প্রাইম এক্স। উত্তর হচ্ছে ডি অফ এফ অফ এক্স। এফ অফ এক্স এর অন্তরজ এফ প্রাইম এক্স। খেয়াল করে দেখো এই সূত্রটা কেমনে আসছে, একটু দেখি এই সূত্রটা কেমনে আসছে। এফ প্রাইম এক্স ডিএক্স মানে কি? কার অন্তরজ এফ প্রাইম এক্স। উত্তর হচ্ছে এফ অফ এক্স এর অন্তরজ, এফ অফ এক্স এর অন্তরজ। উত্তর হচ্ছে এফ অফ এই, হ্যাঁ উত্তর হচ্ছে এফ অফ এক্স এর অন্তরজ এইটা। তাইলে এখন তুমি এটাকে মনে মনে এরকম চিন্তা করো, ডি জেড বাই জেড। মনে মনে এটাকে তুমি মনে মনে জেড ধরো, ডি জেড বাই জেড মানে কি? লন জেড। ডি জেড বাই জেড মানে কি? লন জেড। এখানে জেড এর জায়গায় আছে এফ অফ এক্স। বুঝলা কেমনে আসছে এটা? কেমনে আসছে এই সূত্র? বুঝছো? তুমি মনে মনে ধরো এটা জেড, ডি জেড বাই জেড। সূত্র কি? লন জেড। সূত্র হচ্ছে লন জেড। তাহলে এখন আমাকে বলো যে এই ম্যাথগুলো ঢাকা ইউনিভার্সিটির রিটেনে আসতে পারে, তখন এক লাইনে লিখলে হবে না, এইভাবে দেখাই দিতে হবে। মনে করো উপরে কজ এক্স
নিচে সাইন এক্স। এটা শর্টকাট ডিরেক্ট, এমসিকিউতে আসলে ডিরেক্ট লিখবা। যখন তুমি দেখবা নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে কোনো একটা ভগ্নাংশের নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে যদি উপরেরটা পাওয়া যায়, উত্তর হচ্ছে লন নিচেরটা। উত্তর হচ্ছে লন নিচেরটা। উত্তর কি? লন নিচেরটা। এখন দেখো সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কস পাওয়া যায়, উত্তর হচ্ছে লন নিচেরটা। কিন্তু ঢাকা ইউনিভার্সিটি রিটার্নে যদি এই ম্যাথটা আসে, এই টাইপটা আসতেই পারে, তখন কিন্তু ডিরেক্ট এটা লিখলে হবে না। নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা পাওয়া যায়, উত্তর হচ্ছে লন নিচেরটা। এমসিকিউ এর জন্য ঠিক আছে লন সাইন এক্স, কিন্তু রিটার্নের জন্য কিভাবে করতে হবে? রিটার্নের জন্য এভাবে করতে হবে, সাইন এক্স কজ এক্স ডিএক্স মানে কি? কজ এক্স ডিএক্স মানে হচ্ছে কার অন্তরজ কজ এক্স, উত্তর হচ্ছে সাইন এক্স, ডি সাইন এক্স। এখন তুমি মনে মনে চিন্তা করো ডি জেড বাই জেড, এই যে এই জিনিসটা দেখাই দিতে হবে, শেষ। লন সাইন এক্স, বুঝছো ভাইয়া? কার অন্তরজ কজ এক্স, কজ এক্স ডিএক্স মানে কি? কজ এক্স ডিএক্স মানে হচ্ছে কার অন্তরজ কজ এক্স, উত্তর হচ্ছে সাইন এক্স এর অন্তরজ কজ এক্স। তাহলে এখন তুমি মনে মনে চিন্তা করো ডি জেড ডিভাইড বাই জেড, সূত্র কি? লন জেড। জেড এর জায়গায় কি আছে? সাইন এক্স আছে। জেড এর জায়গায় সাইন এক্স আছে। জেড এর জায়গায় কি আছে? সাইন এক্স আছে। বোঝা গেছে? বলো এখন এই টাইপ আসলে পারবা কিনা? এই টাইপের ম্যাথ যদি এখন এমসিকিউতে আসে, এমসিকিউতে আসলে তুমি ডিরেক্ট বসায় দিবা। আর রিটার্নে আসলে এই কাজটা দেখাই দিতে পারবা না। রিটার্নে আসলে এই কাজটা দেখাই দিতে হবে। এইটা মাত্রই করাইলাম, এটা তো মাত্র দেখাইলাম আমি। এটা কি হবে বলো? এটা কি হবে? দেখো এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1, সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কজ এক্স, নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরটা পাওয়া যায়, উত্তর হচ্ছে লন নিচেরটা। লনের পরে মডুলাস দিবা অথবা ফার্স্ট ব্র্যাকেট যেটাই দাও, বাট রিটার্নে আসলে আমরা মডুলাস ইউজ করবো, আর এমসিকিউতে আসলে যেটা থাকবে ওইটাই। লন নিচেরটা, লনের পরে নেগেটিভ কিছু হয় না, লনের পরে নেগেটিভ কিছু হয় না, এই জন্য আমরা মডুলাস ইউজ করি। লন নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরটা পাওয়া যায়, উত্তর হচ্ছে লন নিচেরটা। আর রিটার্নে আসলে কেমনে করবো? রিটার্নে আসলে এই যে দেখো এই জিনিসটা মানে কি? এই জিনিসটা মানে হচ্ছে কার অন্তরজ, কার অন্তরজ 1 প্লাস কজ এক্স, উত্তর হচ্ছে এক্স প্লাস সাইন এক্স এর অন্তরজ, উত্তর হচ্ছে এক্স প্লাস সাইন এক্স এর অন্তরজ। রিটার্নে আসলে অবশ্যই এইভাবে লিখবা, তাইলে একদম ফুল মার্কস দিবে। আর ওইভাবে ডিরেক্ট অ্যান্সার লিখে দিলে ফুল মার্কস দিবে না, অর্ধেক দিবে। বোঝা যায়? বোঝা যায়? এইটা কি হবে বলো? এইটা কি হবে? 3 কে ডিফারেন্সিয়েশন করলে 0, 4 cos x কে ডিফারেন্সিয়েশন করলে -4 sin x, -4 দিয়ে গুণ করো, সামনে -4 দিয়ে ভাগ করো, সামনে -4 দিয়ে ভাগ করো, তাহলে -1/4 সামনে থাকবে, -1/4 সামনে থাকবে, নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরটা পাওয়া যায়, লন নিচেরটা, লন নিচেরটা। কি করলাম? 3 কে ডিফারেন্সিয়েশন করলে 0, 4 cos x কে ডিফারেন্সিয়েশন করলে -4 sin x, উপরে আছে শুধু sin x, আমি ইচ্ছা করে -4 দিয়ে গুণ করলাম, সমতা ঠিক রাখার জন্য -4 দিয়ে ভাগ করলাম। এরপরে যেটা হয়েছে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরটা পাওয়া যায়, নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরটা পাওয়া যায়, উত্তর হচ্ছে লন নিচেরটা। এই তোমরা বুঝতেছো কিনা বইলো? বুঝতেছো কিনা বইলো? সহজ জিনিস, সহজ জিনিস। যাদের ইন্টিগ্রেশন আগে খালি বেসিক জিনিসটা পড়া আছে, বুঝতেছো? এই যে নিচেরটাকে মনে মনে ডিফারেন্সিয়েশন করে দেখো, উপরে -4 দরকার, এই জন্য -4 দিয়ে গুণ করে দাও, সামনে -4 দিয়ে ভাগ করে দাও, তারপর সামনে -1/4 যেমনি আছে এমনি থাকবে, নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরটা পাওয়া যায়, উত্তর হচ্ছে লন নিচেরটা। এইটা কি হবে বলো? আমাকে আগে বলো লন cos x কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? লন cos x, আজকের ক্লাসটাতে আমরা শুধু এই বেসিক টাইপগুলাই দেখবো। আজকের ক্লাসে আমরা ইন্টিগ্রেশনে ঢুকবো না, বেসিক জিনিসগুলাই দেখবো। আগামী ক্লাসের আগে তোমরা ইন্টিগ্রেশনের সবগুলা সূত্র রিভাইজ দিয়ে আসবা, এবং আজকে ক্লাসে আমি যে বেসিক পার্টগুলো দেখাচ্ছি এগুলো প্র্যাকটিস করে আসবা। তারপরে আগামী ক্লাসে আমরা আরামসে এমসিকিউ প্র্যাকটিস করবো, মনে থাকবে? আগামী ক্লাসের আগে তোমরা ইন্টিগ্রেশনের সূত্রগুলা ভালো মতো রিভিশন দিয়ে আসবা, এবং আজকে ক্লাসে যেই টাইপগুলো পড়াইতেছে এগুলা প্র্যাকটিস করে আসবা। তারপরে আমরা আগামী ক্লাস থেকে এমসিকিউ প্র্যাকটিস শুরু করব, ঠিক আছে?
লন কজ এক্স ডিফারেন্সিয়েশন করে মনে মনে 1 কজ এক্স, কিন্তু এটা এক্স না, ডিফারেন্সিয়েশন করে গুণ মাইনাস সাইন এক্স, অর্থাৎ -10x উপরে আছে শুধু 10x, এটা মাইনাস দিয়ে গুণ করো, সামনে একটা মাইনাস দিয়ে গুণ করো, নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় -10x। এই জন্য ইচ্ছা করে উপরে একটা মাইনাস দিয়ে গুণ করছি, সামনে একটা মাইনাস দিয়ে দিছি, মাইনাস মাইনাসে প্লাস, তো সামনের মাইনাস যেমনি আছে এমনি থাকুক, নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরটা পাওয়া যায় লন নিচেরটা। বলো বুঝছো কিনা? নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় -10x, আর উপরে আছে শুধু 10x। আমি মিলানোর জন্য একটা মাইনাস দিয়ে সামনে গুণ করলাম, এখানে আরেকটা মাইনাস দিয়ে সমতা করে দিলাম, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এখন এই সামনের মাইনাস যেমনে ছিল অমনি থাকলো। এইবার নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা পাওয়া যায়, উত্তর হচ্ছে লন নিচেরটা। এইবার কি পারবা এটা বলো? নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা পাওয়া যায় e⁻x কে ডিফারেন্সিয়েশন করলে e⁻x, e⁻x কে ডিফারেন্সিয়েশন করলে -e⁻x, লন নিচেরটা। এই আজকে ক্লাসে যা বুঝাইতেছি এগুলো যদি একটু ভালো মতো বুঝতে পারো, অনেক এমসিকিউ কিছু না লিখে করতে পারবা। এই জেড ধরে যদি করতে যাও অত রাফ করার জায়গাই পাবা না। তুমি যদি আগে জেড ধরে ডিফারেন্সিয়েশন করে মান বসাই করতে যাও অত সময়ও পাবা না, অত জায়গাও পাবা না। তো এই জন্য আজকে ক্লাসটা যদি একটু ভালো মতো বুঝতে পারো, আজকে ক্লাসটা একটু ভালো মতো বুঝতে পারলে ইন্টিগ্রেশনের ম্যাথ, অনেক ম্যাথ কিছু না লিখে করে ফেলতে পারবা এবং কম সময়ে করতে পারবা। একজন বলছে আগের স্লাইডটা আবার দেখো, লন কজ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হয় -10x। তো উপরে তো -10x ছিল না, শুধু 10x ছিল। এই জন্য আমি ইচ্ছা করে একটা মাইনাস দিলাম, কেন? যাতে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরটা পাওয়া যায়। এখন তুমি তো ইচ্ছা করে সামনে মাইনাস দিতে পারবা না, সমতা ঠিক করতে হলে সামনে আরেকটা মাইনাস দিতে হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তো এই সামনের মাইনাস যেমনি ছিল অমনি থাকুক, নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরটা পাওয়া যায়, উত্তর হচ্ছে লন নিচেরটা। বুঝছো? এই ওয়েবে যাদের প্রবলেম হচ্ছে তোমরা ফেসবুকে দেখো, ফেসবুকে। আর এখানে ডিরেক্ট নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরটা পাওয়া যায়, নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরটা পাওয়া যায়, উত্তর হচ্ছে লন নিচেরটা। ডিরেক্ট মিলে গেছে। এই পারবা এখন? এই টাইপটা আসলে পারবা? যেমন এই ম্যাথটা দেখে কিন্তু চেনা যায় না, বলো নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসে বলো তো? এই যারা অন্তরীকরণ ভালো মতো পারো না, তোমাদেরকে আমি যতই বুঝাই তোমরা বুঝবা না। অন্তরীকরণ, এই ইন্টিগ্রেশনের 80%ই অন্তরীকরণ। এই নিচে যেইটা আছে এটাকে অন্তরীকরণ করো, কি হবে? লন এক্স কে অন্তরীকরণ করলে 1/x sec x প্লাস 10x, কিন্তু এটা তো x না, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করে গুণ করতে হবে। sec x কে ডিফারেন্সিয়েশন করলে sec x 10x, আর 10x এর অন্তরীকরণ হচ্ছে sec স্কয়ার x। sec x একটা কমন নেও, এটা মনে মনে এইগুলা মনে মনে করতে হবে। 10x প্লাস sec x, 10x প্লাস sec x, নিচেও দেখো 10x প্লাস sec x বা sec x প্লাস 10x, যেটাই লিখো। কাটাকাটি গিয়ে থাকবে শুধু sec x। দেখো নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা পাওয়া যায়, দেখে কিন্তু বোঝার উপায় নাই, দেখে কিন্তু বোঝা যায় না ম্যাথটা যে এত সহজ, দেখো ডিরেক্ট নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা পাওয়া যায়, তুমি যদি এই নিচেরটাকে, এই পুরাটাকে ডিফারেন্সিয়েশন করো, ln x ডিফারেন্সিয়েশন করলে 1/x, কিন্তু এটা তো x না, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করে গুণ, তারপর sec x কমন নিয়ে যদি কাটাকাটি করো, অর্থাৎ নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে sec x পাওয়া যায়, নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে শুধু sec x পাওয়া যায়, তাহলে উত্তর হচ্ছে লন নিচেরটা। নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে যদি উপরেরটা পাওয়া যায়, উত্তর লন নিচেরটা। হ্যাঁ বুঝছো? তুমি যদি দেখো কোনো একটা ভগ্নাংশে হরকে অন্তরীকরণ করে লব পাওয়া যায়, উত্তর হচ্ছে লন নিচেরটা। এখন দেখে চিনতে পারবা। এগুলা চেনার জন্য অন্তরীকরণ খুব ভালো মতো পড়া থাকতে হবে। এই যে আমরা ইন্টিগ্রেশনে এখনো পর্যন্ত যতগুলো ম্যাথ দেখলাম, সবগুলাতে এই অন্তরীকরণ কোনো না কোনো ভাবে লাগে, সবগুলাতে অন্তরীকরণ। দেখছো, অন্তরীকরণ ছাড়া কিন্তু কিছুই করতে পারবে না, সবগুলাতে অন্তরীকরণ কোথাও না কোথাও লাগতেছে।
তো এইটা কিন্তু জানা থাকতে হবে। এরপরে এখন আরেকটা সূত্র, এই যে মাত্র এটা দেখে আসলাম, ইন্টিগ্রেশন অফ নিচেরটাকে অন্তরীকরণ করে যদি উপরেরটা পাওয়া যায়, উত্তর কি? উত্তর হচ্ছে লন নিচেরটা, উত্তর হচ্ছে লন নিচেরটা প্লাস সি। এখন সেম আরেকটা সূত্র, দেখতে একই রকম, খালি পার্থক্য হচ্ছে নিচেরটা যদি রুট ওভারের মধ্যে থাকে, এই যে সেম জিনিস, জাস্ট নিচের ফাংশনটা যদি রুট ওভারের মধ্যে থাকে তাইলে সূত্র কি হবে? তাইলে সূত্র হবে টু রুট নিচেরটা, টু রুট এফ অফ এক্স প্লাস সি। দেখতে একই রকম, খালি পার্থক্য হচ্ছে নিচে এই যে হর, এটা রুট ওভারের মধ্যে থাকবে। হর কিসের মধ্যে থাকবে? রুট ওভারের মধ্যে থাকবে, জাস্ট রুট ওভারের মধ্যে। খেয়াল করে দেখো, এফ অফ এক্স এটাকে অন্তরীকরণ করলে পাওয়া যায় এফ প্রাইম এক্স, কিন্তু এফ অফ এক্সটা কার মধ্যে আছে? রুট ওভারের মধ্যে আছে। তাহলে উত্তর কি? টু রুট নিচেরটা। কেমনে আসছে এটা? এই সূত্রটা কেমনে আসছে দেখো, এফ প্রাইম এক্স ডিএক্স মানে কি? এফ প্রাইম এক্স ডিএক্স মানে হচ্ছে কার অন্তরজ? এফ প্রাইম এক্স। কার অন্তরজ? এফ প্রাইম এক্স। উত্তর হচ্ছে এফ অফ এক্স এর অন্তরজ, এফ অফ এক্স এর অন্তরজ। এফ অফ এক্স কে অন্তরীকরণ করলে এফ প্রাইম এক্স পাওয়া যায়। এখন তুমি মনে মনে চিন্তা করো, এটাকে জেড, নিচে রুট জেড। তুমি মনে মনে চিন্তা করো, ইন্টিগ্রেশন অফ ডি জেড, নিচে রুট জেড। রুট জেড এর ইন্টিগ্রাল কি? টু রুট জেড, টু রুট জেড। জেড এর জায়গায় আছে এফ অফ এক্স, জেড এর জায়গায় আছে এফ অফ এক্স। শেষ। বুঝছো? কাকে অন্তরীকরণ করলে এফ প্রাইম পাওয়া যায়? এফ অফ এক্স কে অন্তরীকরণ করলে এফ প্রাইম পাওয়া যায়। তাহলে তুমি মনে মনে চিন্তা করো, এখন এটাকে জেড, ডি জেড ডিভাইড বাই রুট জেড। রুট জেড এর ইন্টিগ্রাল হচ্ছে টু রুট জেড, বা ডিএক্স ডিভাইড বাই রুট এক্স। ইন্টিগ্রালের সূত্র হচ্ছে টু রুট এক্স। এখানে এক্স এর জায়গায় বলবি এফ অফ এক্স। বুঝছো? এখন এটা বলো, অ্যান্সার কি হবে? নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে উপরেরটা পাওয়া যায়, এবং নিচেরটা রুট ওভারের মধ্যে আছে, রুট ওভারের মধ্যে আছে। উত্তর কি? টু রুট নিচেরটা। শোনো, এনে তো নিচে উপরে কিছু নাই, লব আর হর আর কি। উপরে আছে লব, নিচে আছে হর। উপরে নিচে বলতে কিছু নাই, এরা হচ্ছে লব এবং হর। যদি হরকে অন্তরীকরণ করে লব পাওয়া যায়, এবং হর যদি রুট ওভারের মধ্যে থাকে, হর যদি রুট ওভারের মধ্যে থাকে, তাহলে উত্তর হচ্ছে টু রুট হর, টু রুট হর। বুঝতেছ? এইটা কি হবে বলো? দেখে কিন্তু চিনতে হবে। রুটের মধ্যে আছে ওয়ান প্লাস লন এক্স, ওয়ান কে অন্তরীকরণ করলে জিরো, লন এক্স কে অন্তরীকরণ করলে ওয়ান বাই এক্স। এই যে দাঁড়াও, এটাকে আমি তোমাকে সাজায় লিখাই দিই। এটাকে এইভাবে লিখো, ওয়ান বাই এক্স। এইবার চিনতে পারবা। এরকম ম্যাথ কিন্তু এমসিকিউতে প্রচুর আসে। এই দেখো, এই নিচের এক্স কে আমি উপরে পাঠাই দিলাম, তাহলে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা পাওয়া যায়। উত্তর হচ্ছে টু রুট নিচেরটা, টু রুট নিচেরটা। দেখো, যা পড়তেছি সব কিছুকে কিন্তু ডিফারেন্সিয়েশন লাগতেছে। তো ইন্টিগ্রেশন তোমার কাছে তখনই সহজ মনে হবে, ইন্টিগ্রেশন তোমার কাছে তখনই সহজ মনে হবে যখন তুমি ডিফারেন্সিয়েশন ভালো মতো পারবা। যখন তুমি ডিফারেন্সিয়েশন ভালো মতো পারবা। ডিফারেন্সিয়েশন যদি ভালো মতো না পারো, তাহলে কিন্তু এগুলো তোমার কাছে আজীবনই কঠিন লাগবে। ডিফারেন্সিয়েশন ভালো মতো না পারলে এগুলো তোমার কাছে সারা জীবন কঠিন লাগবে। বলো, সময় দিলাম 30 সেকেন্ড, উত্তর বলো মনে মনে, কিছু না লিখে, কিছু না লিখে উত্তর বলো, কিছু না লিখে উত্তর বলো। রুট ওভারের মধ্যে আছে 10x মাইনাস 1, 10x কে অন্তরীকরণ করলে sec স্কয়ার x, 1 কে অন্তরীকরণ করলে 0, 1 বাই cos স্কয়ার মানে sec স্কয়ার। বুঝছো? 1 বাই cos স্কয়ার মানেই হচ্ছে sec স্কয়ার x dx।
এই যে 1/cos², 1/cos² মানে x², আর নিচে আছে √ওভার এর মধ্যে tan x - 1। নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা পাওয়া যায়, tan x কে ডিফারেন্সিয়েশন করলে হয় sec²x, আর 1 কে ডিফারেন্সিয়েশন করলে 0। নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে উপরেরটা পাওয়া যায়, উত্তর হচ্ছে 2√, নিচেরটা। এগুলো এইবার এখন দেখে চিনতে পারবা? হ্যাঁ, এখন পারবা? এখন একটু সোজা লাগতেছে। যাদের ইন্টিগ্রেশন আগে মোটামুটি কিছু না কিছু পড়া ছিল, যাদের আগে ইন্টিগ্রেশন মোটামুটি কিছু না কিছু পড়া ছিল, কি মনে হচ্ছে পারা যাবে? বলো। এখন এই ম্যাথটা, এই টাইপের ম্যাথ একটু প্র্যাকটিস করো। এইগুলা ডিরেক্ট এমসিকিউতে কম আসবে, কিন্তু বেসিকটা লাগবে। আজকের ক্লাসে যা যা পড়াইতেছি, আগামী ক্লাসের আগে অবশ্যই ভালো মতো বুঝে আসার চেষ্টা করবা। আমি যেইভাবে ভ্যারিয়েবলটাকে চেঞ্জ করে করাইতেছি, তোমার যদি এইভাবে বুঝতে কোনো অসুবিধা হয়, কোনো সমস্যা নাই। আমি ডি এর পরে যেটাকে ভ্যারিয়েবল নিচ্ছি, তুমি সেটাকে জেড ধরে করো। তুমি এতদিন ধরে যেভাবে করে আসছো, তোমার যদি ওইভাবে ভালো লাগে, তুমি ওটাকে জেড ধরে লিখে লিখে ডিফারেন্সিয়েশন করো, তারপরে বসাও, কোনো সমস্যা নাই। বাট এই ম্যাথগুলো আগামী ক্লাসের আগে অবশ্যই ভালো মতো প্র্যাকটিস করে আসবা এবং সূত্রগুলো রিভিশন দিয়ে আসবা। এখন আমাকে বলো, এই যে সাইন কিউব, এটাকে আমরা মনে করো, এই আমাকে আগে বলো, এটাকে কি সাইন এক্স কে মনে মনে এক্স ধরে সূত্র বসানো যাবে? ডিফারেন্সিয়েশন হইলে কিন্তু যাকে খুশি তাকে মনে মনে এক্স ধরে সূত্র বসানো যায়, কিন্তু সাইন এক্স তো লিনিয়ার ফাংশন না। তাহলে কি করতে হবে? আগে আমরা ভাঙাই, sin²x sin x dx, একটা sin x কে আলাদা করলাম, এনে পাওয়ার সাইন কিউব আছে, পাওয়ার কি আছে? পাওয়ারে আছে সাইন কিউব। আমি একটা sin x কে আলাদা করলাম, আর এখানে sin² থাকলো। এখন আমাকে বলো তো এটার মানে কি? sin x dx মানে কি? sin x dx মানে হচ্ছে কার অন্তরজ sin x? এটা হচ্ছে একটা প্রশ্ন। sin x dx হচ্ছে একটা প্রশ্ন। সে তোমাকে জিজ্ঞেস করতেছে কার অন্তরজ sin x, বলো। এই -cos x, ভেরি গুড। cos x এর অন্তরজ -sin x, মাইনাসে মাইনাস প্লাস করতে হবে, ভেরি গুড। এই দেখো এইখানে আমরা লিখি ইন্টিগ্রেশন, ওটা এটা খালি রাখলাম, d -cos x, d -cos x, cos x এর অন্তরজ -sin x, -cos x এর অন্তরজ মাইনাসে মাইনাসে প্লাস sin x। এখন আমাকে বলো, এই মাইনাসটা এখানে না রাখা এই মাইনাসটাকে সামনে নিয়ে এসে পড়ি, কোনো সমস্যা আছে বলো? এই যে এখানে মাইনাসটা, এখানে তো মাইনাস রাখলে খারাপ দেখা যায়, এখানে মাইনাস রাখার চাইতে মাইনাসটাকে আমি সামনে নিয়ে এসে পড়ি। এখন এখানে ভ্যারিয়েবল আমি কাকে নিছি? cos x কে। তাহলে অবশ্যই আমি বাকি সব কিছুকে cos এ কনভার্ট করব, কারণ আমি এখানে ইন্টিগ্রেশন করব cos এর সাপেক্ষে। তাহলে অবশ্যই আমি সব কিছুকে কিসে কনভার্ট করব? cos এ কনভার্ট করব। তাহলে sin² মানে কি? 1 - cos², শেষ। বুঝছো? নরমালি এই ম্যাথগুলো তুমি কেমনে করো? এটাকে z ধরো, cos ধরি cos x সমান z, তারপরে ডিফারেন্সিয়েশন করে মান বসাও। এখন আর ওইভাবে করার দরকার নাই। sin x dx মানে হচ্ছে d -cos x, মাইনাসটাকে সামনে দিয়ে দিছি। এখন আমি ইন্টিগ্রেশন করব cos এর সাপেক্ষে, তো ইন্টিগ্রেশন করব cos এর সাপেক্ষে, তাহলে অবশ্যই আমি বাকি সবকিছুকে cos এ কনভার্ট করব। এই যে sin²টাকে cos এ কনভার্ট করছি। এখন তুমি বলো আমাকে, মনে মনে চিন্তা করো, মাইনাস ইন্টিগ্রেশন 1 কে ইন্টিগ্রেশন করবো cos এর সাপেক্ষে, তাহলে কি হবে? cos x মাইনাস cos²x কে ইন্টিগ্রেশন করবো cos এর সাপেক্ষে। তুমি এভাবে চিন্তা করো, এখানে x, এখানে 1। তুমি যদি 1 কে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতা, হয়তো শুধু x, তো এখানে ভ্যারিয়েবল কি আছে? cos x হবে cos x। তুমি মনে মনে চিন্তা করো, এখানে x², এখানে শুধু x, x² কে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে x³/3, তাহলে এখানে হবে cos³ x/3। বুঝছো? শেষ। তোমার যদি এভাবে করতে অসুবিধা হয়, তুমি আগে লিখবা ধরি cos x সমান z, তারপরে sin x dx সমান dz, তারপরে মান বসাই করবা। লাস্টে এরকম আসবে মাইনাস ইন্টিগ্রেশন অফ, এখানে আসবে 1 -z², এখানে dz, তাহলে এখানে -1 এর সাপেক্ষে dz, শুধু z, z² কে ইন্টিগ্রেশন করলে z³/3। আমি সেম কাজটাই করছি, মনে মনে এক লাইনে করে ফেলছি। বুঝছো? তুমি 1 কে ইন্টিগ্রেশন করবা cos x এর সাপেক্ষে, হবে শুধু cos x। এখানে cos² x, এটাকে ইন্টিগ্রেশন করবা cos x এর সাপেক্ষে, পাওয়ার 1 বেড়ে যাবে, নিচে 1 যোগ হবে।
তুমি মনে মনে এভাবে চিন্তা করো এক্স স্কোয়ার ডিএক্স, সূত্র কি এক্স কিউব বাই থ্রি, তাহলে এখানে কস কিউব এক্স বাই থ্রি। এই বলো এটা বুঝছো, বলো এটা বুঝছো কিনা, বলো বুঝছো কিনা। আমি সাইন এক্স ডিএক্স এটাকে চেঞ্জ করছি কার সাপেক্ষে, কজ এর সাপেক্ষে। সাইন এক্স ডিএক্স মানে হচ্ছে ডি মাইনাস কজ এক্স, মাইনাসটাকে সামনে পাঠিয়ে দিছি। এখন আমি ইন্টিগ্রেশন করব কজ এক্স এর সাপেক্ষে, তাহলে বাকি সব কিছুকে আমি কিসে কনভার্ট করব, কজ এ কনভার্ট করব। সাইন স্কোয়ার এক্স মানে কি 1 মাইনাস কস স্কোয়ার এক্স। এখন তুমি এটাকে এইভাবে চিন্তা না করে, তোমার যদি এইভাবে চিন্তা করতে মানে একটু অসুবিধা হয়, তুমি এইভাবে চিন্তা করো। এই যে 1, এখানে মনে করো তুমি ইন্টিগ্রেশন করতেছো জেড এর সাপেক্ষে, তুমি এটাকে মনে মনে জেড ধরো, এটাকে মনে মনে জেড স্কোয়ার ধরো, তাহলে কি হবে, তুমি যদি 1 কে ইন্টিগ্রেশন করো জেড এর সাপেক্ষে কি হবে, শুধু জেড, তাহলে এখানে জেড এর জায়গায় বসাই দিচ্ছি কজ এক্স। এখানে তুমি মনে করো আছে জেড স্কোয়ার, ইন্টিগ্রেশন করলে কি হবে, জেড কিউব বাই থ্রি, এখানে জেড এর জায়গায় কি বসবে, কজ এক্স, তাহলে কস কিউব এক্স বাই থ্রি। বুঝতেছো? এইটা দেখো, মনে করো তুমি যদি এইটা নিজে নিজে মনে মনে লিখতে না পারো, তুমি এইটা দেখো, মানে তুমি যে জিনিসটাকে জেড ধরে করছো এতদিন, সেটাকে আমি এখন ভ্যারিয়েবলটা চেঞ্জ করে লিখে দিছি। তাইলে তুমি যদি এখানে মনে চিন্তা করো এখানে জেড, এখানে জেড স্কোয়ার, তাহলে কি হইতো, জেড কিউব বাই থ্রি না, জেড এর জায়গায় কজ এক্স বসাইছি, কস কিউব এক্স বাই থ্রি। এখানে হয়তো শুধু জেড, জেড এর জায়গায় বসছে কজ এক্স। এই বোঝা যায়, বোঝা যায় বলো? হ্যাঁ ঠিক আছে, চলো আরেকটা করি, এইটা ধীরে সুস্থে, অসুবিধা নাই, আস্তে ধীরে বোঝো। কস কিউব এক্স লিখো, কস স্কয়ার এক্স কজ এক্স ডিএক্স। চলো আজকে ক্লাসটা একটু ভালো মতো প্র্যাকটিস করি, পরে দেখো পারো কিনা। তারপরেও যদি এইভাবে না পারো, তাইলে তুমি আগে যেভাবে জেড ধরে করতা ওইভাবেই করো, কোনো সমস্যা নাই। বলো কজ এক্স ডিএক্স মানে কি, এইবার ধীরে সুস্থে বোঝো, ধীরে সুস্থে বোঝো। কজ এক্স ডিএক্স মানে কি, কার অন্তরজ কজ এক্স ডিএক্স, উত্তর হচ্ছে সাইন এক্স এর অন্তরজ, ডি সাইন এক্স। ভাইয়া সাইন এক্স এর অন্তরজ কজ এক্স। এখন আমি এখানে ভ্যারিয়েবল বানাই বলছি সাইন এক্স কে, তাহলে এই যে কনভার্ট করব, সাইনে কনভার্ট করব, কারণ আমি ইন্টিগ্রেশন যার সাপেক্ষে করব, আমি তো চাইবো তাকেই আনতে, তাই না? আমি ইন্টিগ্রেশন করতেছি এখানে সাইন এক্স এর সাপেক্ষে, তা আমি অবশ্যই চাইবো এখানে সবকিছুকে সাইনে কনভার্ট করতে। তাহলে এই যে কস স্কয়ার এক্স, কস স্কয়ার এক্স মানে কি 1 মাইনাস সাইন স্কয়ার এক্স, কস স্কয়ার এক্স মানে কি 1 মাইনাস সাইন স্কয়ার এক্স। এখন এটাকে তুমি এইভাবে চিন্তা না করে মনে মনে এইভাবে চিন্তা করো, মনে 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 1 মাইনাস জেড স্কয়ার। তুমি তো নর্মালি এই ম্যাথগুলো কেমনে করতা, সাইন এক্স কে জেড ধরে, তাই না? 1 মাইনাস জেড স্কয়ার ডিজেড, এইভাবে চিন্তা করো, মনে মনে কয়েকবার প্র্যাকটিস করো। তুমি মনে মনে ধরো, তুমি কিন্তু নর্মালি এটাকে আগে জেড ধরতা, তাহলে এটাকে জেড ধরলে এটা হবে জেড স্কয়ার। এখন তুমি যদি এইভাবে ইন্টিগ্রেশন করো তাহলে কি হবে, 1 কে ইন্টিগ্রেশন করলে শুধু জেড, জেড স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে জেড কিউব বাই থ্রি প্লাস সি। তাহলে সেম কাজটা আমি এখানে করতেছি, 1 কে জেড এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে হয় জেড, তাহলে 1 কে সাইন এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে হবে সাইন এক্স মাইনাস জেড স্কয়ার কে জেড এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে হয় জেড কিউব বাই থ্রি, সাইন স্কয়ার এক্স কে সাইন এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে হবে সাইন কিউব এক্স বাই থ্রি। এইবার বুঝছো? এর পরেও যারা বোঝো নাই, তোমাদের আর এটা বোঝার দরকার নাই, তোমরা নর্মাল নিয়মেই করো। এর পরেও এখনো পর্যন্ত যারা এটা বুঝো নাই, তোমাদের আর এটা বোঝার দরকার নাই। তোমরা কেমনে করবা, তোমরা এই যে আমি যে এই ভ্যারিয়েবলটাকে চেঞ্জ করতেছি সেটাকে জেড ধরবা, সেটাকে জেড ধরে করবা, 2 লাইন বেশি হবে, অসুবিধা নাই। বুঝতেছো? তোমরা এটাকে জেড ধরবা, জেড ধরে লিখে লিখে করবা। যারা এখনো পর্যন্ত এটা বোঝো নাই, তোমরা এটা এখন স্কিপ করে নর্মালি যেমনে করতা অমনে করো, কোনো সমস্যা নেই। বাট এইভাবে করলে মনে মনে অ্যান্সার করে ফেলতে পারবা। এইরকম ম্যাথ কিন্তু পরীক্ষায় আসে, এটা যদি খালি বুঝতে পারো, এটা মনে মনে অ্যান্সার করে ফেলতে পারবা। কস কিউব মানে কস স্কয়ার মানে 1 মাইনাস সাইন স্কয়ার ইনটু ডি সাইন এক্স। হ্যাঁ মনে মনে হয়ে যাবে, মনে মনে হয়ে যাবে, মনে মনে হয়ে যাবে। ওকে, চলো এইটা 10 কিউব এক্স লিখো। 10 কিউব এক্স মানে কি, 10 কিউব এক্স মানে হচ্ছে 10 স্কয়ার এক্স 10x dx।
এখন বলো 10x dx মানে কি? কোন ফাংশনকে ডিরেক্ট ডিফারেন্সিয়েশন করলে কি 10x পাওয়া যায়? সূত্রগুলো মনে করে দেখো, সূত্রগুলো মনে করে দেখো। কোন আমরা যে সূত্রগুলো শিখছিলাম কোনটাকে ডিরেক্ট ডিফারেন্সিয়েশন করলে কি 10x পাওয়া যায়? যায় না কিন্তু। তুমি যে এই সূত্রগুলো শিখছিলা ডিফারেন্সিয়েশনের, মনে করে দেখো কোনটাকে ডিরেক্ট ডিফারেন্সিয়েশন করলে কিন্তু 10x পাওয়া যায় না। এজন্য আমরা কি করব, আগে এটাকে ভাঙবো। এই যে 10x, 10 স্কয়ার x, এই 10 স্কয়ার x কে লিখো sec স্কয়ার x - 1, sec স্কয়ার x - 1 গুণ করো sec স্কয়ার x 10x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ 10x dx। এখন আমাকে বলো, এই এখানে dx কে লিখবে, গুণ করে আলাদা ইন্টিগ্রেশন লিখলাম, গুণ করে আলাদা ইন্টিগ্রেশন লিখলাম sec স্কয়ার x 10x, এটার সাথে আলাদা ইন্টিগ্রেশন নিলাম মাইনাস 10x dx, এটার সাথে আলাদা ইন্টিগ্রেশন নিলাম। এখন আমাকে বলো 10x কে অন্তরীণ করলে পাওয়া যায় sec স্কয়ার x, কথা সত্য কিনা বলো? sec স্কয়ার x dx মানে কি? sec স্কয়ার x dx মানে কি? d 10x, কথা সত্য নাকি মিথ্যা বলো? 10x কে অন্তরীকরণ করলে পাওয়া যায় sec স্কয়ার x। দেখো ঘটনা দেখো কি করতেছি, sec স্কয়ার x dx মানে হচ্ছে d 10x, এই মাঝখানে 10x যেমনে ছিল এমনি থাকলো। sec স্কয়ার মানে হচ্ছে 10x এর অন্তরজ, 10x কে অন্তরীকরণ করলে sec স্কয়ার x পাওয়া যায়। আর ইন্টিগ্রেশন অফ 10x ডিরেক্ট সূত্র শিখাচ্ছি আজকে ক্লাসে। 10x এর ইন্টিগ্রালের ডিরেক্ট সূত্র আছে ln sec x, ইন্টিগ্রেশনের ডিরেক্ট সূত্র 10x, 10x এর ইন্টিগ্রালের ডিরেক্ট সূত্র ln sec x। তাহলে এখানে কি হবে তুমি মনে মনে চিন্তা করো, z dz, আমরা ভ্যারিয়েবল যেটাকে চেঞ্জ করছি তুমি সেটাকেই নরমালি z ধরে করতা। নরমালি তুমি কেমনে করতা, লিখতা ধরি 10x = z, তারপর ডিফারেন্সিয়েশন করে মান বসাইতা। এখন তুমি মনে মনে চিন্তা করো z dz, z dz ইন্টিগ্রেশন করলে কি হবে z²/2, ইন্টিগ্রেশন করলে z²/2 পাওয়ার 1 বেড়ে যাবে 10^2x/2 মাইনাস ln sec x + c। এই মাথা কি কিছু খুলতেছে নাকি আরো ঝামেলা হইতেছে? যদি কারো মনে হয় যে ভাই এইভাবে করতে গিয়ে আগের জিনিস ভুলে যাচ্ছি, কারো যদি এরকম মনে হয় যে এগুলো এইভাবে করতে গিয়ে আগের জিনিস ভুলে যাচ্ছি, তাহলে তুমি এভাবে করো না, কোনো সমস্যা নাই। বাট এইভাবে শিখতে পারলে অনেক কিছু না লিখে অ্যান্সার করতে পারবা, অনেক ম্যাথ কিছু না লিখে অ্যান্সার করতে পারবা যদি এইভাবে বুঝতে পারো, অনেক ম্যাথ কিছু না লিখেই অ্যান্সার করতে পারবা। ওকে, এরপরে এটাতে আসো, sec টু দি পাওয়ার 4x, sec স্কয়ার x, sec স্কয়ার x dx। আমি এইভাবে লিখলাম কেন বলো? sec স্কয়ার x dx মানে কি? তোমার তো মনে মনেই জানা sec টু দি পাওয়ার 4 মানে কি। আমি ইচ্ছা করে sec স্কয়ার লিখলাম, কারণ কি? কারণ আমরা জানি 10x কে অন্তরীকরণ করলে ডিরেক্ট sec স্কয়ার হয়। sec স্কয়ার x dx এটা মানে হচ্ছে কার অন্তরজ sec স্কয়ার x? উত্তর হচ্ছে 10x, উত্তর হচ্ছে 10x এর অন্তরজ sec স্কয়ার x। তো আমি এখানে ভ্যারিয়েবল হিসেবে 10x কে কনভার্ট করে ফেলছি। আমি এখানে ভ্যারিয়েবল হিসেবে কাকে নিছি? ভ্যারিয়েবল হিসেবে 10x কে নিছি। তাহলে বাকি সব কিছুকে 10x এ কনভার্ট করব। sec স্কয়ার x মানে কি? sec স্কয়ার x মানে হচ্ছে 1 + 10 স্কয়ার x, শেষ। sec স্কয়ার x মানে হচ্ছে 1 + 10 স্কয়ার x। sec স্কয়ার x মানে কি? sec স্কয়ার x মানে হচ্ছে 1 + 10 স্কয়ার x। ভাইয়া আমি এখানে ভ্যারিয়েবল হিসেবে যেটাকে নিচ্ছি, বাকি সবকিছুকে অবশ্যই সেইটাতে কনভার্ট করব, কারণ ইন্টিগ্রেশন করতেছি সেটা সাপেক্ষে, ইন্টিগ্রেশন করব সেটা সাপেক্ষে 10x এর সাপেক্ষে, বাকি সবকিছুকে আমি 10 এ কনভার্ট করব। তুমি নরমালি এই ম্যাথটা কেমনে করতা? নরমালি করতে এইভাবে ধরি 10x = z, 10x = z। তো ওই ধরাধরিটা আমি মনে মনে করে ফেলছি। এখন তুমি মনে মনে চিন্তা করো, এটা z 1 + z² dz, 1 কে z এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে হয় z, এখানে z এর জায়গায় বসবে 10x। z² কে z এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে z³/3, এখানে হবে 10³ x/3 + c। বলো বুঝছো কিনা? তুমি এটাকে কিন্তু মনে মনে z ধরে ডিরেক্ট লিখে ফেলতে পারো। 1 কে z এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে শুধু z, z এর জায়গায় কি আছে? 10x আছে। z² কে ইন্টিগ্রেশন করলে z³/3, z এর জায়গায় কি বসবে? 10x বসবে। বলো বুঝছো কিনা? 10³ x/3। আর একটা ম্যাথ করাবো এই টাইপের, শেষ।
এরপরে যারা বুঝবে না, তোমরা আগে যেমনে করতে অমনেই করো, কোনো সমস্যা নাই। এই টাইপের আরেকটা ম্যাথ করেই শেষ করে দিব, নামাজের টাইম দিয়ে। ক্লাস তো শেষ, আরেকটা ম্যাথ আছে আজকে ক্লাসে, নামাজের টাইম দিতে হবে না, আজকে ক্লাস তো এনেই শেষ, পরে একসাথে নামাজ পড়তে যাও। আজকে ক্লাস এখানেই শেষ, আরেকটা ম্যাথ আছে আগামী ক্লাসের আগে অবশ্যই আজকে ক্লাসে আমি যে ম্যাথগুলা বোঝাইছি এবং যেই সূত্রগুলো লিখে দিছি, এগুলা সূত্রগুলা মুখস্থ করবা। এবং এই ম্যাথগুলা যদি তুমি এইভাবে মনে মনে করতে না পারো, তাহলে তুমি কেমনে করবা? এই মনে করো এই ম্যাথটা তুমি এইভাবে পারতেছো না, তুমি কেমনে করবা? এই 10x এ জেড ধরবা, জেড ধরে ডিফারেন্সিয়েশন করে মান বসে ওইভাবে করবা, বুঝছো? এইভাবে যদি করতে না পারো তুমি একাডেমিকে যেইভাবে জেড ধরে করতে ওইভাবেই করবা, কিন্তু ওইভাবে করলে একটু সময় বেশি লাগবে, জায়গা বেশি লাগবে, লিখে করা লাগবে। আর এইভাবে করলে তুমি এক লাইনে অ্যান্সার পাই যাবে, এক লাইনেই। তুমি যখন বুঝে যাবা যে sec স্কয়ার x dx মানে 10x এর অন্তরজ, এটাকে ডিরেক্ট 10x এ কনভার্ট করে ফেলো, এক লাইনে শেষ। হ্যাঁ, ওকে। আগের স্লাইডটা আরেকবার একটু দেখান। এই যে দেখো আগের স্লাইডটা, এই যে কি দেখবা বলো? আগের স্লাইডটা 10x এর সাপেক্ষে 10x ইন্টিগ্রাল, মনে করো z dz, সূত্র কি? z²/2, z এর জায়গায় 10x বসবে। হ্যাঁ, 10x এর ইন্টিগ্রাল ডিরেক্ট সূত্র ln x x, 10x এর ইন্টিগ্রাল এটা ডিরেক্ট সূত্র, ওই যে আজকে ক্লাসে শুরুতে সূত্রগুলো লিখে দিয়েছিলাম। এই তোমরা কি বুঝতেছো নাকি আমি বেশি দ্রুত বকবক করতেছি? ইন্টিগ্রেশন আগে কিছুই পড়া না থাকলে বুঝবা না, এটা বইলা লাভ নাই, বারবার বলছি। কেউ যদি এরকম থাকো ইন্টিগ্রেশন আগে জীবনেও পড়ো নাই, তাইলে আগে ইউটিউবে যাবা, যদি সময় বেশি থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল থেকে ইন্টিগ্রেশনের প্লেলিস্টটা কমপ্লিট করবা। আর যদি এত সময় না থাকে, তুমি যদি ব্যস্ত মানুষ হও, তাহলে অন্তত রাসেল ভাইয়ের প্লেলিস্টটা কমপ্লিট করে আসবা অন্যরকম পাঠশালা চ্যানেল থেকে, ওনার ওখানে 5 ঘন্টার মতো ক্লাস আছে। ওকে, শোনো, ইন্টিগ্রেশন সবাই বুঝতে পারবা এটা আশা করাও তো ঠিক না। আমি যদি আশা করি তোমরা সবাই ইন্টিগ্রেশন বুঝতে পারো, তাহলে তো হইল না। মানুষ দুই ধরনের, যারা ইন্টিগ্রেশন পারে আর যারা পারে না। তুমি কোন লেভেলে থাকবা চিন্তা করে দেখো, বুঝতেছো? তুমি ইন্টিগ্রেশন অত সহজে বুঝে যাবা এটা আশা করাও তো ঠিক না। যারা ইন্টিগ্রেশন পারে এদের কাছে লাইফ একরকম, আর যারা ইন্টিগ্রেশন পারে না তাদের কাছে একরকম। যারা ইন্টিগ্রেশন পারে এদেরকে তুমি যদি গুতাও মারো, হ্যাঁ মনে করো যে ঠিক আছে, কোনো সমস্যা নাই। আর যারা ইন্টিগ্রেশন পারে না এদেরকে তুমি যদি খালি একটু কিছু ঘেউ 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 করে উঠবে। কিছু মানুষ আছে না, সামান্য কিছু হইলেই মনে করে যে খালি ঝগড়া লাগাই দেয়, মানে সামান্য কিছু হইলে যারা ঝগড়া লাগাই দেয় ওরা ইন্টিগ্রেশন পারে না। তুমি 100% শিওর রাখো, 100% শিওর। ইন্টিগ্রেশন যে পারে সে সামান্য কিছুতে চেইতা উঠার মানুষ না। যে ভালো ইন্টিগ্রেশন পারে তুমি তারে যতই মনে করো যে গুতা টুতা দেও, সে তোমার দিকে তাইরে আসবে না। সেইটাকে মনে করো যে নর্মাল ওয়েতে মীমাংসা করার চেষ্টা করবে, যে দেখি তো এটাকে জেড ধরে মনে মনে ডিফারেন্সিয়েশন করে দেখি একে ভালো করা যায় কিনা, ডিরেক্ট মিলতেছে না, ও ভালো করতেছে না, আচ্ছা এটা বুঝায় দেখি ভালো করানো যায় কিনা। তো এইগুলা তুমি ইন্টিগ্রেশন থেকে শিখতে পারবা। যে ইন্টিগ্রেশন যদি তুমি ভালো পারো তাহলে তুমি ভালো মানুষ, পরবর্তীতে ভালো মানুষ হিসেবে পরিচিতি পাবা, মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারবা। তুমি যদি ইন্টিগ্রেশন না পারো, দেখবা তুমি শিওর থাকো তোমার আশেপাশে যত খারাপ মানুষ আছে বাইর করো, এক্সপেরিমেন্ট করো, দেখো একজনও ইন্টিগ্রেশন পারে না। আর যারা ইন্টিগ্রেশন পারে তাদের মধ্যে এক্সপেরিমেন্ট করো, খারাপ মানুষের হার কম। ওয়েট সাইন কিউব, এটা দিয়ে আজকে শেষ করে দিব। চলো লিখো sin to the power 5x dx, sin to the power 5x dx। প্রশ্ন লিখো। দেখো ইন্টিগ্রেশন কিন্তু ভালো পারতে হবে। ইন্টিগ্রেশন যে ভালো পারে তার লাইফের প্রবলেম সে ইজিলি সলভ করতে পারে, এটা সত্যি কথা। তুমি যখন ইন্টিগ্রেশন সলভ করা শিখবা, তখন তুমি তোমার লাইফের প্রবলেমগুলোকে ইজিলি সলভ করার একটা না একটা পথ তুমি খুঁজে বের করে ফেলতে পারবা। যেমন আমরা যে এখানে কোনটাকে ডিফারেন্সিয়েশন করলে কোনটা পাওয়া যায়, এখানে কোনটাকে জেড ধরবো, ওন থেকে আইনে মান বসাও, এগুলো তো আমাদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। এরপরে তুমি চিন্তা করবা, তুমি একটা ঝামেলায় পড়ছো, তুমি চিন্তা করবা আরে দেখি তো এটাকে জেড ধরে কি করা যায়, এইটাকে একটু চেঞ্জ করে এখানে বসায় দেখি এটা ভালো করা যায় কিনা। তো এইভাবে লাইফে চিন্তা করতে পারতে হবে, নাইলে তো তুমি হাইপার হয়ে যাবা। একজন গালি দিছে তুমি বলবো আমি আরো গালি দিয়ে দিই,
তাই না? একজন গালি দিলেই তোমারও যে গালি দিতে হবে তা তো না, তুমি চেষ্টা করো যে কেমনে ওই গালিটাকে প্রশমন করা যায়, কেমনে ওরে ভালো করা যায়, কিংবা এখান থেকে কেমনে মনে করো যে জেড টেট ধরে ভালো একটা মান পাওয়া যায়। তুমিও যদি পিছনে গালি দেওয়া শুরু করো তাহলে তো হলো না। দেখো sin টু দি পাওয়ার 4 কে আলাদা করো, শুধু sin x কে আলাদা করো। কেন এই কাজ কেন করছে? এই যে মনে করো এটা হচ্ছে একটা খারাপ জিনিস, ডিরেক্ট এটাকে ইন্টিগ্রেশন করা যায় না, আমরা এটাকে ভালো বানাবো কেমনে? তুমি একটা sin x কে আলাদা করে ফেলো। কেন কেন করছে এটা? এই sin x dx মানে কি বলো? sin x dx মানে কি? sin x dx মানে কি দ্রুত বলো? d cos x, ভেরি গুড, d cos x, সরি d মাইনাস cos x, d মাইনাস cos x। এই মনে পড়তেছে কিছু? d মাইনাস cos x, d মাইনাস cos x, কিছু মনে পড়তেছে? d মাইনাস cos x, cos x কে অন্তরীকরণ করলে হয় মাইনাস sin x, সামনে একটা মাইনাস দিলাম, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস cos x কে অন্তরীকরণ করলে sin x পাওয়া যায়। এই মাইনাসটাকে সামনে বানায় দাও, মাইনাসটাকে সামনে পাঠায় দাও। এখন আমি ইন্টিগ্রেশন করব cos এর সাপেক্ষে, তাহলে আমি এই পুরোটাকে কিসে কনভার্ট করব বলো? আমি ইন্টিগ্রেশন করব cos এর সাপেক্ষে, তাহলে এই পুরোটাকে আমি কিসে কনভার্ট করব? cos এ কনভার্ট করব। কেমনে কনভার্ট করব? sin টু দি পাওয়ার 4 মানে কি? sin টু দি পাওয়ার 4 মানে sin স্কয়ার হোল স্কয়ার, sin স্কয়ার মানে কি? 1 মাইনাস cos স্কয়ার, sin স্কয়ার মানে 1 মাইনাস cos স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, শেষ। এখন ইন্টিগ্রেশন তো খুবই সোজা, সামনে মাইনাস থাকবে, 1 কে cos x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে cos x, তুমি না বুঝলে মনে মনে z ধরো, তুমি মনে মনে ধরো z, 1 কে z এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে z, z এর জায়গায় মান বসিয়ে দিছি cos x, মাইনাস 2 cos স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে পাওয়ার বাইরে যাবে, cos কিউব x ডিভাইড বাই 3 প্লাস cos টু দি পাওয়ার 4 কে ইন্টিগ্রেশন করলে cos টু দি পাওয়ার 5x ডিভাইড বাই 5 প্লাস। বুঝছো কয়জন? বলো, হাত তুলো, কারা কারা বুঝছো হাত তুলো। শেষ, আজকে ক্লাস শেষ। আজকে ক্লাসের বেসিক্সও দেখাবো না, তাহলে অনেক মানুষের মাথা গরম হয়ে যাবে। দরকার নেই, আগে তোমরা সূত্রগুলা শিখে আসো, পরের ক্লাসে এগুলা পরের ক্লাসে, আগে তোমরা সূত্রগুলা আর বেসিকগুলা ভালো মতো দেখে আসো, নাইলে মাথার মধ্যে পরে ঘুরবে, সব এলোমেলো হয়ে যাবে। আজকে ক্লাসে আমরা আর বেশি কিছু শিখবো না, কারণ আজকে ক্লাসে বেশি ডিপে ঢুকলে মাথা আউলা জাউলা হয়ে যাবে। তো আগামী ক্লাসে তোমাদের বাড়ির কাজ কি? আগামী ক্লাসে তোমাদের বাড়ির কাজ হচ্ছে এই আমি ক্লাসে যে বেসিক টাইপগুলো পড়াইছি, আজকে ক্লাসে যেই টাইপগুলো করাইছি, এগুলো আগে বুঝবা যে কেমনে কি হচ্ছে না হচ্ছে, বোঝার ট্রাই করবা, সূত্রগুলা ভালো মতো রিভিশন দিয়ে আসবা, এবং একাডেমিকে তুমি যেই ম্যাথগুলো করছিলে একটু রিভিউ করে আসবা। এই মনে থাকবে কারা কারা করে আসবা বলো? আগামী ক্লাসের আগে ইন্টিগ্রেশনের সবগুলো সূত্র ভালো মতো রিভিশন দিয়ে আসবা। আজকে ক্লাসে যে বেসিক জিনিসগুলো পড়াইলাম, এই বেসিক জিনিসগুলো রিভিউ দিয়ে আসবা, এবং এইচএসসিতে তুমি ইন্টিগ্রেশনের যে ম্যাথগুলো করছিলা খাতাটা রিভিশন দিয়ে আসবা। তুমি মনে করো যে সোমবারে তোমার পরীক্ষা, আমাদের নেক্সট ক্লাস হবে সোমবারে, তুমি মনে করো সোমবারে ইন্টিগ্রেশনের পরীক্ষা, তাহলে তুমি কি করবা? এইচএসসিতে তুমি যতটুকু পড়ছিলা ওটা রিভিশন দিয়ে আসবা, ওই জিনিসটা রিভিশন দিয়ে আসবা, তাইলেই দেখবা ইন্টিগ্রেশনের মতো মজা আর কিছু লাগতেছে না। আগামী ক্লাসে দেখবা আমরা ধাপ মানে একদম সুন্দর মতো টাইপ ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস করব। তো এই এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আজকে ক্লাসটা খুবই সহায়ক ভূমিকা পালন করবে। ঠিক আছে, তো আজকে ক্লাসটা এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে দেখা হবে। আর যারা এরকম আসো ইন্টারমিডিয়েটে ইন্টিগ্রেশন কোনোদিন করোই নাই, তোমাদের জন্য দুইটা রাস্তা, হয় আমার ইউটিউব চ্যানেল থেকে ইন্টিগ্রেশনের বেসিক প্লেলিস্টটা কমপ্লিট করে আসো, ওখানে মোট 9টা ক্লাস আছে, এভারেজ ডিউরেশন 1 ঘন্টার মতো। তো এই 10-11 ঘন্টার ক্লাস যদি করতে না পারো, তাহলে অন্যরকম পাঠশালা চ্যানেল থেকে আশিকুজ্জামান রাসেল ভাইয়ের নেয়া ইন্টিগ্রেশনের ক্লাসগুলো করবা, ওখানে মোট 5 ঘন্টার মতো ক্লাস আছে। বুঝছো? আগামী ক্লাসে দেখা হবে, টাটা।